সমগ্র দর্শক স্বাগত জানাচ্ছি পুষ্টি 45 সবেন্তেলের সৌজন্য 21 রাতে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ এবং সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। স্বাগত প্যানেলকে। সমগ্র দর্শক, আমরা জানি যে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘড়ির কাঁটায় পরশু বলতে হবে তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, যেখানে 73 জন উপদেষ্টা, স্থায়ী কমিটির 19 জন সদস্য যোগ করলে তার আকার দাঁড়িয়েছে 594 জনের। এবং একই সাথে আমরা আমাদের রাজনীতিতে একটি বড় দলের যখন কমিটি আসে সেই নিয়ে আমরা কথা বলতে চাই। একই সাথে আমাদের সামনে রাজনীতিটি কি, আমাদের প্রত্যাশা কি আমরা দেখছি সেদিকে নজর দিতে চাই। প্রণব সাহা, দেখেন, একটি বড় দল এবং বিএনপির মতন বড় দল যারা একাধিকবার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত যদি আমরা বলি জাতীয় সংসদে যে অবস্থা থাকুক না কেন, কন্টেন্ডার যদি বিরোধী দল বলি সেটি এখন পর্যন্ত বিএনপি, যারা মনে করে যে ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে চায় বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হতে চায়। তেমন একটি দলের যে কমিটি ঘোষণা হলো, এটা নিয়ে নানা কথাবার্তা হতেই পারে। নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানীরা এবং পর্যবেক্ষণ যারা করি আমরা, তারা তো এটা বিচার বিশ্লেষণ আমরা করবই। তো শুরুতে একটু হোঁচট খাওয়ার মতন অবস্থা, যে একটু আকারটা অনেক বড়। আজকে দিনের বেলায় আমরা আলোচনা করছিলাম যে অনেকটা একটু মানে কৌতুক করেই বলছিল একজন যে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকলে তো কমিটি সেন্টার ভাড়া নিতে হবে। তো সেরকম একটি অবস্থার মধ্যে তবু আমি মনে করি যে বড় দলে অনেক সময় নেতাদেরকে অ্যাকোমোডেট করতে হয়। দলের যিনি প্রধান তাকে নানা রকম হিসাব নিকাশ রসায়ন মেনে একটি কমিটি ঘোষণা করতে চায়। আমরা দেখলাম যে সম্মেলন হওয়ার পরে ধাপে ধাপে কয়েকটি অংশ ঘোষণা হলো এবং সবশেষে পূর্ণাঙ্গ কমিটি আমরা পেলাম বিএনপির মতন দলের কাছ থেকে। তো সেই দলের কমিটি খুব ভালো হয়েছে। এটি নিশ্চয়ই দলের যারা নেতাকর্মী আছেন যে তারা খুব ভালো বলছে, সবাই স্বাগত জানিয়েছে এমনটি না। এমনকি যারা কমিটিতে মানে পদও পেয়েছেন তারাও যে সবাই সন্তুষ্ট তেমনটিও কিন্তু না। মানে 2 জন নেতা সিনিয়র জুনিয়র পদের দিক থেকে অনেক ব্যস্কম হয়েছে, সেরকম ক্ষোভ বিক্ষোভ আমরা শুনছি এবং জানছি। এবং একজন তো পদত্যাগই করে বসেছেন, যিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, তিনি পদত্যাগ করে মাসুদ আলী ফালু, উনি পদত্যাগ করেছেন। উনি রাজনৈতিক সচিব ছিলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন। আমরা আজকে দেখলাম স্থায়ী কমিটির একজন সদস্য, এর মধ্যে যিনি খুবই কথাবার্তা বলেন আসাম হান্নান শাহ, উনি বলেছেন আরো বেশ কয়েকজন পদত্যাগ করতে পারেন। এটা আমি একটি টেলিভিশনের স্কলে দেখলাম, তার মানে উনি কথা বলেছেন এমন। তো এইটিতে ইঙ্গিত দেয় যে যে কমিটি হয়েছে সেটি সর্বগ্রাহ্য সর্বজন গ্রহণযোগ্য হয়নি দলের নেতাকর্মীদের মধ্যে। বাইরের থেকে যারা সমালোচনার দৃষ্টিতে দেখবেন তারাও নিশ্চয়ই তাদের নতুন করে বিশ্লেষণ করবেন। আমি মনে করি যে বিএনপির এমন একটি মানে আমরা বলি, আমি অনেক সময় বলি যে 1981 সালের 30শে মে যেদিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান যেদিন নৃশংসভাবে হত্যা হয়েছিলেন চট্টগ্রাম, তারপরে যে বিএনপি যে খারাপ অবস্থার মধ্যে পড়ার কথা ছিল, সেদিক থেকেও এখন অনেক সময় মনে হয় যে তার থেকে কি বেশি খারাপ অবস্থার মধ্যে বিএনপি পড়ে গেল কিনা। এবং সেটি কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা দেখলাম আন্দোলন, সে আন্দোলন ঠিক সঠিক জায়গায় গেল এমনটি বলা যাবে না। বিএনপি নেতারাও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের 2 দফার আন্দোলন 14 সালের 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করা এবং তার বার্ষিকী পালন করতে গিয়ে যে সমস্ত আন্দোলনের নামে যাওয়া হয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেন, এটা পরিষ্কার করে বলাই যায়। নিশ্চয়ই সেটা মূল্যায়ন দলের নেতাকর্মীরা করবেন, যারা দল পরিচালনা করেন তারা তাদের মানে অতীত কর্মসূচি কর্মকাণ্ড দলের পক্ষে গেল না দলের বিপক্ষে গেল, জনগণ গ্রহণ করলো কি করলো না সেই বিশ্লেষণ করবেন। একই সঙ্গে আমরা মনে করেছিলাম যে সেই পর্যদস্ত অবস্থাটা বিএনপি কাটিয়ে ওঠার জন্য সম্মেলন করেছে, সেটা সাধুবাদ পেয়েছিল সবাই। অনেকদিন যাবৎ বিএনপিতে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে চলছিল, সেটিও যখন অবসান হলো, আমরা আশা করেছিলাম যে এর মাধ্যমে বিএনপি একটু ঘুরে দাঁড়ালে দেশের গণতান্ত্রিক অবস্থার মধ্যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুব জরুরি প্রয়োজন। সেটির অভাব আমরা খুব বারবার অনুভব করি। আমরা আশা করেছিলাম যে সম্মেলনের মধ্যে দিয়ে বিএনপি সেই নিজের সাংগঠনিক অবস্থাটা যদি পরিবর্তন হয়, তাহলে দেশের রাজনীতির মাঠে তাদের যে পদক্ষেপ দৃঢ় হবে এবং তাতে হয়তো দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিছু সুফল পাবো। কিন্তু আমরা আশাহত হয়েছি যে যে কমিটি করেছে সেটি দিয়ে এই কাজটি হবে। আশাহত হচ্ছেন যে নীলুফার চৌধুরী মনি কিভাবে দেখছেন তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে যারা শুনছেন। আসলে প্রণবদের অনেক কথার সাথে আমি একমত, কারণ ওনারা যেভাবে দেখেন বাইরে থেকে ওনাদের বিবেক দিয়ে, সেখানে আমি বলতে চাই উনি একটা কথা বলেছেন যে জিয়া রহমানের মৃত্যুর পরে যে খারাপ অবস্থা ছিল সেটা ছাড়িয়ে যাচ্ছে কিনা। এটা একজন সচেতন নাগরিক হিসেবে উনি বলতে পারেন,
আমি এই জায়গাটাই বলতে চাই যে জিয়া রহমানের মৃত্যুর পরে যে অবস্থাটা ছিল তখন কিন্তু ছাত্র দল যুব দল যারা ছিল তাদের মধ্যে দেশপ্রেম দল প্রেম খুবই সিরিয়াস ছিল, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে নিয়ে কিন্তু আমরা আজকে একজন জীবন্ত জিয়া রহমানের চেয়ে মৃত জিয়া রহমান বেশি শক্তিশালী আমরা বলি। সেই হিসেবে আমি প্রণবদাকে ধন্যবাদ দিচ্ছি এই জায়গায়। এবং আজকের যে অবস্থাটা, তার আগে আমি যদি যাই প্রায় 10 বছর একেবারে হয়েছে বিএনপির উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে। এবং আজকে বর্তমান সরকার যতটা মানে অত্যাচারী বা স্বৈরাচারমুখী হয়ে উঠেছে কিংবা তারা যতটা অগণতান্ত্রিক হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে একটা শক্তিশালী বিরোধী দলের ভীষণ ভীষণ প্রয়োজন। বিরোধী দল যদি কথা বলতে না পারে, সরকারের অবস্থান আরো মানে স্বৈরাচারমুখী হয় এবং পরবর্তীতে আমরা কি দেখি যে দেশের উপর বিভিন্ন মহামারী আক্রান্ত হয় দেশ। তো সেই জায়গায় আমি মনে করি যে আজকে বিএনপি একটা বড় দল, সংগঠন বিরোধী দল হিসেবে তৈরি করতে গেলে অনেকে খুশি করতেই হয়, কিন্তু সেই খুশি করতে গিয়ে কিছু মানুষের, আমি আবারও বলছি এই কথাটা, যে যারা কিছুটা মানুষ যারা দিনে একটা দল করে রাতে আরেকটা দল করে, এবং সরকারি ছত্র ছাড়া যারা থাকে তাদের হাতে যদি দল গঠন করার ক্ষমতা অর্পিত হয়, সেখানে এটার খেসারত তাদের কখনো হয়তো দিতে হতে পারে, কিন্তু আমি জানি না সেটা কতদিনে। তবে আমরা আশাবাদী বিএনপি মানে শেকড়টা, বিএনপি যদি একটা বড় গাছ হয়, শেকড় যে গাছের শেকড় যত গভীরে তত সে গাছটা শক্তিশালী হয়, মজবুত হয়। বিএনপি শেকড়টা জিয়া রহমান এমন জায়গায় নিয়ে পৌঁছেছে যে আজকে পর্যন্ত বিএনপির কর্মীর কোনো অভাব নাই। এটা যে কোনো মানুষ, সরকারের উপর থেকে একদম 1 নম্বর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো নাগরিক বলবে যে বিএনপির কর্মীর অভাব নাই। কিছুটা নেতৃত্বের মানে ঠিক জায়গা মতো সুষ্ঠু জায়গার জন্য, অভাবের জন্য আমরা কিছুটা সমস্যা হচ্ছে না আমরা বলবো না, কিন্তু আমরা বিশ্বাস করি মনে করছেন যে আমরা কাটিয়ে উঠতে পারবেন এই কমিটি দিয়ে আপনারা? শোনেন, চেয়ার কখনো কারোর জন্য বসে থাকে না। চেয়ার একসময় সবচেয়ে মানে অন্ধকার যুগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল, কিন্তু যে কোনো ধর্মের বড় বড় মনীষীদের কিন্তু জন্মটাই ওই সময়টাই হয়। সো আমার বিশ্বাস যে এই জায়গাটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ উতরাবো। ধন্যবাদ। তানভীর শাকিল জয়। আসলে প্রতিটি রাজনৈতিক দলের কাউন্সিল হবে, তারপরে তাদের কমিটি ঘোষিত হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে বিএনপির কাউন্সিল হয়েছে, আমরা অভিনন্দন জানিয়েছি, তাদের কমিটি ঘোষণা হয়েছে, এটিও গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ। তাদের কমিটি কিরকম হবে, তাদের কমিটির কি আকার হবে না হবে, সেটি নিয়ে আমাদের আসলে দলীয় কোনো বক্তব্য নেই, কারণ এটি তো তাদের নিজস্ব বিষয়, অভ্যন্তরীণ বিষয়, গণতান্ত্রিক চর্চার বিষয়। সেটি তারা কতটি করছেন বা করবেন বা করেছেন কিনা, সেটির মূল্যায়ন আসলে বিএনপির নেতাকর্মীরাই করবেন। তো আমি একটি বিষয়ে প্রথমে আলোচনাটি করতে চাই, সেটি হলো যে আমরা অত্যন্ত মানে বেদনাহত হয়েছি, আমি বলবো যে বিএনপির কমিটিতে যখন আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দণ্ডিত ব্যক্তিদের মানে সন্তানদেরকে সেখানে জায়গা দেওয়া হয়েছে, যেখানে হয়তো বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, অনেক নেতাকর্মী হয়তো সেখানে জায়গা পাননি। এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এই কারণে যে বিএনপি সকল সময় বলে আসে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তারা, এবং যুদ্ধাপরাধীদের সাথে সরাসরি যুক্ত অভিযুক্ত জামাতে ইসলামের যে যুদ্ধাপরাধীদের সাথে যে যুক্ত, সেখান থেকে তারা মাঝখানে কথাও আসলে তাদের কয়েকজন উপদেষ্টা সদস্য বললেন যে তারা দূরত্ব রাখতে চান বা তাদের কাছ থেকে দূরে সরে যেতে চান, কিন্তু সেটির তো কোনো প্রতিফলন ঘটলেই না, বরং উল্টো দেখা গেল যে বিএনপির মধ্যে এই যুদ্ধাপরাধীদের অবস্থানকে আরো শক্তিশালী করা হলো কিন্তু। এবং এটি তো আমি মনে করি যে দেশবাসী এটিতে অত্যন্ত হতাশ হবে, কারণ তারা তো অন্ততপক্ষে এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে সেই জামাতে ইসলামী জঙ্গিবাদের সাথে সরাসরি যুক্ত, দেশে বর্তমানে জঙ্গিবাদের যে ভয়াবহ সমস্যা তার সাথে জামাতে ইসলামের সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সেখানে এরকম ব্যক্তিদেরকে যদি কমিটিতে রাখা হয়, সেটিতে আসলে আমি মনে করি বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এবং এখানে বিএনপির যে সাংগঠনিক দুর্বলতার কথা বলা হলো, সেই সাংগঠনিক দুর্বলতা সামনের দিকে তো আমি মনে করি আরো প্রকট হবে এরকম যদি বিতর্কিত ব্যক্তিদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়। এবং এখানে আওয়ামী লীগকে বা সরকারকে আসলে দোষারোপ করাটা উদরপিণ্ডি বুঝের ঘরের মতো হয়ে যাবে, কেননা 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করা এবং সে সময়ে জ্বালাও পোড়াও করা, সেটি যে জনগণ ভালোভাবে গ্রহণ করেনি সেটি কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে, যেটি
পরবর্তী বছরে 2015 সালে একটানা বাংলাদেশে নজিরবিহীন যে আগুন সন্ত্রাস করা হলো, তার তো মানে সে সকল কারণেই কিন্তু বিএনপি আমি মনে করি জনগণের থেকে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং তাদের সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে এবং তারা কি উদ্যোগ নেবেন সেটি তাদের বিষয়, সেটি বিষয়ে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, যে আবারও বলতে চাই যে যুদ্ধাপরাধীর সাথে জামাতের সাথে সম্পর্ক রেখে সম্পর্ক আরো গভীর করে বিএনপি যে লাভবান হবে না, বিএনপি যে আরো ক্ষতিগ্রস্ত হবে, এটি আসলে বিএনপির নেতৃত্বে যে কবে বুঝবেন সেটি আসলে আমি মানে আমরা নিজেরাই এখন আর মনে হয় এটি আর কোনো বিশ্বাসযোগ্য পর্যায়ে নেই। ধন্যবাদ। জনাব প্রশ্ন আপনার কাছে আবার আসছে, বিএনপি রাজনীতিতে আছেন, এবারকার কমিটিতে আছেন নীলুফার চৌধুরী মনি সাবেক এমপি, তিনি তার জায়গা থেকে বলেছেন, আমি শাকিল জয় তার রাজনৈতিক অবস্থানের কথা বলেছেন। সাধারণ মানুষ যারা বাংলাদেশের তাদের প্রধান রাজনৈতিক দলের কাছে প্রত্যাশার জায়গাটি কি? দেখেন, এটি তো অবশ্যই সাধারণ মানুষের যে রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো সবসময় পূরণ হয়, এটা আমরা সবসময় দেখি। কারণ দেখবেন যে বড় দলগুলোর মধ্যে কমিটি গঠন, নেতৃত্বে আসীন হওয়া না হওয়া, এটি কখনোই কিন্তু দলের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট করে না, সাধারণ মানুষ তো দূরের কথা। এবং আজকে দেখেন বিএনপি সম্মেলন করার, কাউন্সিল করার এত কয়েক মাস পরে যে কমিটি ঘোষণা করলো, সেই কমিটি নিয়ে সন্তুষ্ট নাই, দলের মধ্যে নাই, বাইরের লোকের তো আছেই। আবার দেখেন যে আওয়ামী লীগ পোস্টার ছাপিয়ে সেই পোস্টার সারা দেশে বিতরণ করার পরে স্থগিত করা হয়েছে সম্মেলন করার জন্য, যদিও তারা ক্ষমতাসীন দল, তাদের সরকার বিরোধী আন্দোলন বা বিএনপির ভাষায় কথা বলতে না দেওয়া, মামলা হামলা, এটা তো নাই, কিন্তু তারপরেও তারা সম্মেলন করতে পারলো না। আবার এখনো যে সময় আপনি দেখবেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এটা আছে যে ঠিক লোকটি ঠিক জায়গায় আছে কিনা, তাই না? অনেক বড় নেতারা আমরা দেখি যে দলের র্যাঙ্ক এন্ড ফাইলে নাই, তারা উপদেষ্টা আছেন, অনেক কমিটি, যদিও খুব সময় মতন কিছু সম্মেলন হচ্ছিল গত কয়েক ধাপে, আমরা আওয়ামী লীগ এটার জন্য আওয়ামী লীগ স্বাধীনতা পেতে পারে, বিএনপি এটা থেকে একটু পিছিয়ে ছিল, সেই জন্য বিএনপি সম্মেলন করে এটা অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। এবং নির্ভরমণি যদি বললেন যে বিএনপিতে কর্মীর অভাব নাই, যদি সত্যি সেটি হয় তাহলে কি সত্যি এই যে বিএনপিতে নেতার অভাব, নেতৃত্বের অভাব, এবং সে কারণেই কি বিএনপিতে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে প্রায় 7-8 বছর চলেছে, একজন মহাসচিব হওয়ার মতন নেতা কি বিএনপিতে নাই? বিএনপিতে আমরা অনেক নেতা দেখি। এবং এখনো যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, এগুলোর মধ্যে অনেকেই একটু বয়োবৃদ্ধ, কিন্তু আমাদের কাছে তাদেরকে সম্মান দিয়ে হয়তো তাদেরকে রাখা হয়নি, মানে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা একটা বড় পরিবর্তন আপনি দেখবেন, যারা এখন পর্যন্ত সক্রিয় আছেন তারা এখন পর্যন্ত কিন্তু এখন আর দলের প্রেসিডিয়ামে নাই, যারা বড় প্রেসিডিয়াম নেতা হিসেবে তারা উপদেষ্টা পরিষদে আছেন। এরকম অনেক নেতার নামে আমি এখন বলতে পারি, যাদেরকে সবাই চেনেন এবং দেশের রাজনীতি যারা বহুদিন ধরে আছেন। এবং এই যে দেশপ্রেম দলপ্রেম যেটা নির্ভরমণি বললেন, সেটি হয়তো আছে, কিন্তু সেই দেশপ্রেম বা দলপ্রেম এটিকে দলের সাংগঠনিক কাজে লাগিয়ে তার জন্য তাদের লক্ষ্যে পৌঁছানোর যে জায়গাটা 2006 সালের পরে যেখানে ক্ষমতা হস্তান্তর হলো না, বিএনপির শেষের দ্বিতীয় ধাপে বেগম খালেদা নেতৃত্বে 2001 সালে তারা যখন ক্ষমতা আসলো, তারপর 2006-এর পরে যে ক্ষমতাটা হস্তান্তর হলো না ঠিকভাবে, এবং 22 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল হলো, নির্বাচনটা হলো না 2007-এর, এর কারণে কিন্তু যে সংকটের মধ্যে দলটি পতিত হলো, সেই সংকটের কিন্তু একটা বড় অংশ এখন পর্যন্ত রাজনীতি, আমরা জাতীয় রাজনীতির মধ্যেও কিন্তু কিছুটা দেখি। যদিও বিরোধী দল থেকে অভিযোগ করা হচ্ছে, মানে মাঠের বিরোধী দল বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনটি নিয়ে একটি প্রশ্ন আছে, আবার সরকার যারা আছেন তারা মনে করেন যে এটি তো ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক লোক মনে করেন যে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার, তার ফলে যে এর মধ্যে বড় দল যারা সংসদের বাইরে আছে সেটাই দেশের জন্য ভালো আছে কিনা। সেই কারণে কিন্তু আমরা দেখেন যে নতুন করে সন্ত্রাস জঙ্গিবাদ যখন আমাদেরকে আরো মাথা ধরা দিয়ে উঠলো, তখন কিন্তু একটি জাতীয় ঐক্যের কথা আসলো, সেই জাতীয় ঐক্য নিয়ে কথা হচ্ছে। আর জয় তো ঠিকই বলেছে, তাদের অবস্থান থেকে যে দলের মধ্যে যুদ্ধাপরাধীরা থাকবে, যে দলের মধ্যে যুদ্ধাপরাধীদের যার যুদ্ধাপরাধীদের দায়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে সর্বোচ্চ বিচার হয়ে যার ফাঁসির দণ্ডের কার্যকর হয়েছে, তার আত্মীয়-স্বজন, তার সন্তানরা যদি সেই দলের মধ্যে এখনো থাকে, কারণ আমি জানি নির্ভরমণি চৌধুরী আমার থেকে ভালো বলতে পারবেন যে বিএনপি সাংবিধানিক ভাবে গঠনতন্ত্রে আছে যে ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে তার সদস্যপদ থাকবে না, কিন্তু ফাঁসি না পর্যন্ত কিন্তু আমার সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু সেখান থেকে রিমুভ করা হয়নি, বরঞ্চ তারা প্রকারান্তরে বলার চেষ্টা করে এই বিচারটাই ঠিক নাই।
যুদ্ধাপরাধীর বিচারের গুণগত মানের কথা বলে যে জায়গাটা নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু আবার দেখা হলো যে তাদের সন্তানদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে দলের নেতা বানিয়ে। শুধু তাই না, সেখানে যুদ্ধাপরাধীর একজনকে আবার একই নেতা যিনি স্থায়ী কমিটির সদস্য আছেন তার আরো 3 জন আত্মীয় স্বজনকে ঘনিষ্ঠ, মানে একই পরিবারের শুধু না একই ঘরের মানুষকে আরো 2-3টি বড় করে দেওয়া হয়েছে। তো সেটি তো সাধারণ মানুষ, বিএনপির অনেক নেতা কর্মী সেটা নিশ্চয়ই মানবে না। কারণ বিএনপিতে আমি মনে করি বিএনপির বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে ভোটার আছে সেই তুলনায় সংগঠনটা এখন দুর্বল হলেও নিশ্চয়ই সাংগঠনিক পদে কাজ করার মতন যোগ্য লোক আছে। সেখানে এক পরিবার থেকে 2-3জনকে কেন্দ্রীয় কমিটির মতন জায়গায় স্থান দিতে হবে, তার দ্বারা কি অ্যাচিভ করতে চায় বিএনপির নেতৃত্ব, সেই প্রশ্নের জবাব কিন্তু তাদের কোনো না কোনো সময় বাইরে না দিলেও দলের মধ্যে দিতে হবে, দলের মধ্যে না দিলেও নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে এই সাংগঠনিক কমিটি এই কাউন্সিল করার পরে 4 মাস সময় নেওয়ার পরে এই পর্যদস্ত অবস্থার মধ্যে আমরা সঠিক নেতৃত্ব দিলাম কিনা, সেই প্রশ্নের কিন্তু জবাব কিন্তু আর কাউকে নিজের বিবেকের কাছে করতে হবে। চৌধুরী মনি, জি, এখানে অনেকগুলো দুইজনেরই আমাদের সম্মানিত দুইজন আমার বন্ধু, তারা দুইজনে যেভাবে বলেছেন কিছু কথা আসে, যেটা আমার ছোট ভাই তানভীর শাকিব জয় বলেছেন যে যুদ্ধাপরাধীর সন্তান। তো এই জায়গায় আমি বলতে চাই যে মানে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি জানি না বিচার একটা শ্রেণী বলে বিচার প্রশ্নবিদ্ধ বা প্রশ্নবিদ্ধ না, যেটা দাদা বললেন, আমি ওখানেও যেতে চাই না। আমি যেতে চাই এই দেশে জন্ম হয়েছে কিনা একটা মানুষের, আমি যেতে চাই এই দেশের সম্পূর্ণ সাধারণ নাগরিক সুবিধা সে ভোগ করে কিনা। অনেক মানে আলিমের ঘরে জালিম হয়, জালিমের ঘরে আলিম হয়, এটা যদি একটা স্বাধীন সার্বভৌম দেশে এই কথাটা হয় তাহলে কিন্তু দুঃখজনক। গতকাল বা আগামীকাল আমার বাবা বা আপনার বাবা যে কোনো অপরাধে শেষ টাইম পর্যন্ত অপরাধে অভিযুক্ত হবে না, তার কোনো প্রমাণ নাই। তো সেইখানে তার ফলাফল আমাদেরকে সম্পূর্ণ ভোগ করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি মনে করি প্রগতিশীল পৃথিবীতে 2016 সালে এখান থেকে আমাদের সারা পৃথিবীতে এরকম নজির নাই, এখান থেকে আমাদের সরে আসা উচিত। নাম্বার 2 যেটা হলো যে আপনার যুদ্ধাপরাধী নিয়ে যে কথাটা উঠছে, আজকে যে সব সরকার পাওয়ারে আছে, আমি প্রণব দাকে বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু তাদের ভেতরের মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতারাও কিন্তু অনেককে আঙ্গুল তুলে বলে অনেক যুদ্ধাপরাধী, সেই বিচারটা কিন্তু আমরা দেখি না। সেখানে বিচারের বাণী কিন্তু নিভৃতে কাঁদে। সেই জায়গাটা কিন্তু যদি হতো তাহলে আমরাও কিন্তু অনেক কিছুই সহজভাবে মেনে নিতে পারতাম। আজকে জাতীয় ঐক্য করে সারাদিন চিৎকার করতে হতো না, অটোমেটিকলি জাতীয় ঐক্য হয়ে যেত। এরপরে আপনি এখানে বলেছেন যে আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্যরা, বিএনপির যে যাদের দাদা বলেছেন যে বয়স হয়ে গেছে অন্যখানে দিতে পারতো, বা আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই। আওয়ামী লীগ কিন্তু 11 থেকে শিক্ষা নিয়ে অবিশ্বাসীদেরকে সরিয়েছে, তারা কিন্তু বয়সজনিত কারণে সরে নাই, এটা আমি বিশ্বাস করি না। তাদের চেয়ে বয়স্করা কিন্তু প্রেসিডিয়াম সদস্য আছে, যাদেরকে সেদিন সরানো হয়েছিল সেই আওয়ামী লীগের সভানেত্রী উনি কিন্তু বলেছিলেন যে আমি ওদের নিয়ে কাজ করব, কিন্তু আমি ওদেরকে বিশ্বাস করব না। সো বিশ্বাস অবিশ্বাসের কারণেই কিন্তু আমরা ফলাফলগুলো দেখেছি। এখন জয় যেভাবে বলেছেন যে আমরা অন্য দল নিয়ে কথা বলবো না, আমরাও চাই না, কিন্তু গণতান্ত্রিক সমৃদ্ধির জন্য এক দলের সমালোচনা বা এক দলের আলোচনা কিংবা এক দল থেকে আরেকজন দলের শিক্ষা নেওয়া উচিত। আমি আপনার কাছে আসবো, নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই। সমাজ দর্শক, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে নিয়ম মাফিক বিরতিটি এখন। প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথেই থাকবেন। সমাজ দর্শক, ফিরে এলাম পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন বিএনপি দলের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি, আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক প্রণব শাহ, আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ দলের নেতা জনাব তানভীর শাকিব জয়। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমরা ছিলাম, আমাদের সাথে আজকে আমরা কথা বলছিলাম যেটি আপনাদের সদ্য ঘোষিত কমিটি নিয়ে, এবং প্রত্যাশার জায়গা বা সমালোচনার জায়গা সবগুলোই প্যানেলে উঠে এসেছে এবং আপনি অসমাপ্ত ছিলেন। 2 মিনিটে শেষ করবেন। থ্যাংক ইউ। আমি যে কথাটা বলছিলাম যে যুদ্ধাপরাধী নিয়ে দুজনের যে কথাটা আসছিল, ওখান থেকে যে সব দলেই আছে, আমরা আমাদের জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকবো, অন্যের জায়গায় আমরা আবার চোখ খুলে রাখবো, সেটা আমি মনে করি যে এটা যতদিন হবে ততদিন এই দেশে খুন খারাপি, এই যে আমরা যে কথাগুলো বলি, আমি নাম বলতেই চাচ্ছি না, এগুলো হতেই থাকবে। সেখানে অন্য সন্তান এবং আমার সন্তান, আমরা যদি 2 জনকে এক করে দেখতে পারি, আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। এখানে আরেকটা কথা এসেছিল যে একই পরিবারের 3-4 জন, হ্যাঁ, যদি
অন্যায়ভাবে 3-4 জন বা একের অধিক হয় সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এমনও তো আছে একজন ডাক্তারের ছেলে কিন্তু তার বাবা ডাক্তার, তার বাবার প্রতি শ্রদ্ধা বশত সে মনে করে যে আমি বড় হয়ে ডাক্তারই হব, তার চেয়ে বড়, এবং হয়ও। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, তখন কিন্তু আমরা বলি না, তখনই আমরা বলি যখন আমরা দলে দেখি। আমি এটাতে খুব খারাপ কিছু দেখি না, যদি ইলিগালি না হয়, লিগালি যদি সে কাজ করে হয়, আমি যে কোনো দলের মানে এক ফ্যামিলির সদস্য থাকতে পারে, আমি শ্রদ্ধা করব তাদেরকে, কিন্তু যদি লিগালি না হয় যে হ্যাঁ আমার হাতে ক্ষমতা আছে আমি 3-4 জনকে দিয়ে দিলাম, সেখানে আমি মনে করবো যে হ্যাঁ এই কথাটা আপনাদের ঠিক। আমি জানি না ওনারা কিভাবে খোঁচাটা দিয়েছে। বিষয় না, অবশ্যই বাংলাদেশে যে উত্তরাধিকার রাজনীতি আছে সেটা আমরা সবাই দেখি, বড় দলের বড় নেতা শীর্ষ নেতৃত্বে যে উত্তরাধিকার রাজনীতি, তা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু নিশ্চয়ই নীলুফা চৌধুরী মনি হয়তো টকশোতে বললেন তার বুকের ভিতরের ক্ষরণ এবং তার আরো নেতৃত্বের বুকের ভিতরে ক্ষরণের খবর কিন্তু আমরা জানি, সেই জায়গায় প্রস্তুতি উঠেছে। আর যে সমস্ত পরিবারের যারা হয়েছেন তারা জাতীয় রাজনীতিতে কতটুকু অবদান রাখছেন গত 20 বছর ধরে দেখছি, সেই আলোকে কিন্তু প্রশ্নটা তুলেছে। এবং এই প্রশ্নটা আমার না, আমি মনে করি বিএনপি জানকেন ফাইলেও এই প্রশ্নের যথেষ্ট শক্তিশালী এর পক্ষে যুক্তি এবং এর পক্ষে অনেক মত আছে, এইগুলো গ্রহণ করা হবে। আসবো আমি আরেকটি বলবো, নির্বাচন মনে আরেকটি বলেছেন যুদ্ধবিরতির বিষয়। অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যদি যুদ্ধবিরতি থাকে, দু একদিন যদি আছেও এবং মন্ত্রিত্ব পেয়েছেন, নাম ধরে আমি বলতে পারি সরিষাবাড়ির দাঙ্গাইনে জেল খাটেছেন, তার সমালোচনা আমরা করেছি। আর আমরা খুশি হতাম 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা এই শোকের মাসে আসি, তারপরে জিয়া রহমান ক্ষমতা ছিলেন এবং তারপরে ক্ষমতা কিন্তু আবার বিএনপির হাতে গিয়েছিল 1991 সালে। যুদ্ধবিরতির বিচার কিন্তু মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা জিয়া রহমানের দল বিএনপি কিন্তু করে নাই। যদি করতো তখন যদি আওয়ামী লীগের যুদ্ধবিরতি কেউ বিচারের সম্মুখীন হতো, আমাদের অবস্থান কিন্তু এখন যা ছিল তাই ছিল, আগামীতেও তাই থাকবে। অবশ্যই কোন যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত থাকলে তার বিচার আওয়ামী লীগের দু একদিন মতো হয়েছেও, কিন্তু আমরা চাই সেদের থেকে রেহাই কিন্তু আমরা আওয়ামী লীগকে দেবো না, কিন্তু আমরা চাই তাদের সঙ্গে আর যে দলে আছে তারা সবাই সেটা স্বীকার করুক এবং এই দায় নিয়ে জাতিকে মুক্ত করুক। আমি সেখানে যাই। জি, আমি একে একে বলি যে নোট ডাউন করছিলেন আপা যে কথাটি বললেন, উনি যে এই যুক্তিটি দেবেন এটা আমি জানি এবং ওনার যুক্তিকে কিন্তু আমি সমর্থন করি, যে অবশ্যই আমার অন্যের অপরাধের দায়ভার আমি কেন নেব? আমার পিতা বা আমি যদি কোনো অপরাধ করি, আমার দায়ভার আমার পিতা অবশ্যই সেটা নেবে না, বা তার সে বা আমার পরিবারে কেউ করলে আমার তো সেটা দায়ী হওয়া উচিত নয়। এটার সাথে আমি তার সাথে সম্পূর্ণ একমত এবং সেই যুক্তি মাথায় রেখে কিন্তু আমি এই কথাটা বলেছি। এই কথাটি বলেছি এই কারণে যে এই বিষয়টি আমি জানি যে ওনারাও জানেন যে ওখানে যাদেরকে সদস্য করা হয়েছে তারা কিন্তু প্রকাশ্যে যখন তাদের পরিবারের সদস্যের যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সেই সময় কিন্তু তারা প্রকাশ্যে অনেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে সেই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন এবং এটিও বলেছেন যে সেই সময় কোনো যুদ্ধাপরাধ হয়নি বা যুদ্ধাপরাধের সাথে তাদের পরিবারের সদস্য যুক্ত ছিল না। এবং সুতরাং যুদ্ধাপরাধ যে হয়েছে এবং যে বিচার হয়েছে তাদের দণ্ডিত হয়েছে সেখানে কিন্তু তারা সরাসরি সমর্থন দিয়েছেন। তারা যদি এই কথাটি না বলতেন তাহলে কিন্তু শুধুমাত্র কারো সন্তান জন্যে তাকে এখানে কমিটিতে নেওয়া হয়েছে সেই কথাটা কিন্তু আমি বলতাম না। কেননা তারা যদি, আমাদের দেশে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে, অনেক পেশাজীবী আছে, সাংবাদিকদের মধ্যে আছে, আমি নাম বলতে চাই না, যাদের হয়তো পরিবারের কেউ যুদ্ধাপরাধে বা মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রেখেছেন, কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি গ্রহণ করেননি। এরকম কয়েকজন কিন্তু আছেন, কারণ তিনি মনে করেন যে তার পিতা বা যে কেউ হোক অন্যায় করেছেন। সুতরাং তারা যদি সেই কথাটি বলতেন তাহলে অবশ্যই বিএনপি রাজনীতিতে আসতে পারেন, যে কোনো দলে যেতে পারেন, এটা তো দোষের কিছু না। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমি কথাটি বলেছি যে তারা প্রকাশ্যেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকে সমর্থন করেছেন। সুতরাং সেই কারণে আমি বলেছি যে বিএনপিতে তাদের জায়গা হওয়া মানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতের সাথে তাদের আতাতটা আরো গভীরভাবে প্রমাণিত হলো। এটি গেল এই বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, যে এখানে অবশ্য প্রণব দা কিছুটা ক্লারিফাই অবশ্যই করেছেন যে আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী ছিলেন এরকম দুজন, কিন্তু জেলা পর্যায়ে দুজনের কিন্তু অলরেডি বিচার হচ্ছে, বিচার চলমান এবং কিছুদিনের মধ্যে হয়তো মানে দণ্ড ঘোষণা হয়ে যাবে জেলা পর্যায়ে, এটা কিন্তু আমরাও জানি। এরপরেও যদি এরকম কারো বিষয়টি সামনে আসে সেটি তো অবশ্যই সমালোচনা হবে, সেটা অন্যান্য দল সমালোচনা করতে পারে, আমাদের সাংবাদিক বন্ধুরাও সমালোচনা করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন। না থাকলে কিন্তু তিনি দলের নেতাদেরকে যুদ্ধাপরাধের দায়ে মানে দণ্ডের ব্যবস্থা করতেন না। সুতরাং সেই সচেতনতা বোধ আমাদের আছে, অবশ্যই থাকবে, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আমরা দিয়েছি, দেশকে স্বাধীন করা হয়েছে এবং সবথেকে যে বড় কথা, মুক্তিযুদ্ধের এতদিন পরে
এত প্রতিকূলতা, জাতীয় আন্তর্জাতিক চাপ, ষড়যন্ত্র সবকিছুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তো যুদ্ধাপরাধের বিচার করছেন। অন্য কেউ তো করেননি, অন্যরা তো আমাদের থেকে বেশি ক্ষমতায় ছিলেন, তাহলে কেন করেননি? করতে তো পারতেন, কেউ তো বাধা দিচ্ছিল না করার জন্য। এটার জন্য তো জাতির দীর্ঘদিনের দাবি ছিল। বরং আমরা তো এরকম দেখেছি যে শহীদ জামানের জাহানারা ইমাম যখন যুদ্ধাপরাধীদের বিচার গণ আদালতে করলেন, তখন তাকে যে অপমান, লাঞ্ছনা, মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, সেগুলো তো আমাদের চোখের সামনে দেখেছি। তাহলে আমরা কিভাবে যারা এগুলো করেননি, যারা শহীদ জাহানারা ইমামকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন, তারা যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে খুব আন্তরিক, এটা তো মানে সম্পূর্ণ হাস্যকর একটা যুক্তি। সুতরাং আমি মনে করি যে এটি তো মানে বিএনপিকে প্রমাণ করতে হবে যে না, তারা যুদ্ধাপরাধীদের সাথে নেই, তারা জামাতের সাথে নেই, এটা তো তাদেরকে প্রমাণ করতে হবে। তারা যদি এটাতে মানে তাদের যদি প্রমাণ না করতে পারে, লাভবান কিন্তু বেসিক্যালি আমরা হবো, আওয়ামী লীগ হবো, কারণ বিএনপি তো দুর্বল হয়ে চলে, লাভবান তো আমরা হবো। সুতরাং তাদের ভালো তাদেরকেই বুঝতে হবে, এখানে তো আমাদের মানে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নেই। আর জাতীয় ঐক্যের ব্যাপারে যে কথাটি আসলে আমি সংক্ষেপে বলতে চাই যে আসলে জঙ্গিবাদের এই বিস্তারের সময় জাতীয় ঐক্যের যে কথাটি উঠে এসেছে, এটা তো অবশ্যই আমরা জাতীয় ঐক্য চাই, কিন্তু জাতীয় ঐক্য তো কিছু প্ল্যাটফর্মও থাকতে হবে, কিছু বেসিসও থাকতে হবে। আমরা জাতীয় ঐক্য করছি জঙ্গিবাদের বিরুদ্ধে, ঠিক আছে, অবশ্যই করছি। এখন জঙ্গিবাদের সাথে যে দলটি সরাসরি সম্পৃক্ত, তাকে যখন আপনি জোটে রাখবেন, তখন তো জাতীয় ঐক্যটা কিভাবে হবে আপনি বলেন? 20 দলীয় জোটের সাথে জাতীয় ঐক্য করতে হলে জামাত যদি থাকে, কিভাবে জাতীয় ঐক্য হবে? আমাকে জামাতকে নিয়ে জাতীয় ঐক্যের সেমিনারে বসে আলাদা আলোচনা করবো, এটা কি সম্ভব? যেখানে তারা সরাসরি যুদ্ধাপরাধের সাথে, জঙ্গিবাদের সাথে জড়িত। দ্বিতীয় বিষয় যেটি হলো যে আজকে এখন অগস্ট মাস, বাঙালি জাতির জীবনের সব থেকে শোকাবহ মাস। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারের সদস্যকে শহীদ করা হয়েছে। সেই 15 আগস্টে আমরা যখন দেখি জন্মদিন উৎসব পালন করা হয়, কেক কাটা হয়, আমি বলতে চাই যে আমাদের জায়গায় ওনারা যদি থাকতেন, ওনাদের হৃদয় রক্তক্ষরণটা কিরকম হতো। যখন রাসেলের কথা আমরা চিন্তা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেন, শেখ কামালের জন্মদিন গেল কয়েকদিন আগে, আজকে 8 তারিখ পড়ে গেছে, আজকে বঙ্গমাতার জন্মদিন। এই স্মৃতি যখন একজন মানুষ দেখেন যে কেক কেটে উদযাপন করা হচ্ছে, তখন যে রক্তক্ষরণ আমাদের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক, নেতা, কর্মী, সাধারণ মানুষের মনে, সেই অবস্থা থেকে আপনি যখন জাতীয় ঐক্যের ডাক দেবেন, তখন আমাদের অনুভূতিটা কি হবে? হ্যাঁ, আপনারা সেই রাস্তা থেকে সরে আসতেন, সেই সম্মানটা প্রদর্শন করতেন, তাহলে তো অবশ্যই আমরা মনে করি যে আমাদের উপরই চাপ থাকতো তখন, যে না, তারা তো এই রাস্তা থেকে সরে এসেছে বা জঙ্গিবাদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছে, এখন আমাদের উপরই চাপ থাকতো। ধন্যবাদ। জাতীয় ঐক্যের প্রসঙ্গটি ব্যাখ্যা দিয়েছেন তানভীর শাকিল জয়। দেখেন, জাতীয় ঐক্যের বিষয়টা এখন এমনটি দাঁড়িয়েছে যে একটু মানে সিরিয়াসের সঙ্গে বলতে হয়, হয়তো দর্শকরা ভালোভাবে নাও নিতে পারে, তবু বলতে হয় কথাটা, যে জাতীয় ঐক্যের বিষয়টা এখন ডিম আগে না মুরগি আগের মতন হয়ে গেছে। এখন যারা ক্ষমতাসীন আছেন তারা বলছেন যে জামাতকে ছেড়ে আসেন, তাহলে জাতীয় ঐক্য হবে। বিএনপি থেকে বলা হচ্ছে জামাতকে আপনারা ব্যান করেন না কেন। এই যে ডিম আগে না মুরগি আগের কথাটা, আমরা দুটি গণতান্ত্রিক দল বলছে, বেনিফিটেড কে? লাভবান হচ্ছে কে? লাভবান হচ্ছে সেই অন্ধকারের শক্তি, সেই যুদ্ধাপরাধীর শক্তি, সেই স্বাধীনতার বিরোধী শক্তি জামাত ইসলাম, তারা লাভবান হচ্ছে। এই দুই গণতান্ত্রিক দল যারা সরকার পরিচালনা করেছেন, তাদের এই বিতর্কের কারণে তারা লাভবান হচ্ছে। যে দলটি রেজিস্ট্রেশন করা নাই, যে দলটি নির্বাচনে অযোগ্য এখনকার বিদ্যমান আইনে, সেই দলে একটি জোটে কিভাবে থাকে? আর সেই দলের নেতাদের যখন আমরা, সেই দলের আমির, সেই দলের মহাসচিব, সেক্রেটারি জেনারেল যখন যুদ্ধাপরাধ অভিযোগে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়, তখন তাকে নিষিদ্ধ করতে, আইন করতে সরকারের অসুবিধা কোথায়? আমরা কিন্তু সাধারণ মানুষ এই জায়গায় আছি। আমরা যারা প্রাণের টানে মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের যাদের রাজনীতি করার সুযোগ নয় বা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত না, আমরা যখন এই কথাটা বলি, তখন আমরা কিন্তু কোনো দিক থেকেই তেমন সাড়া পাই না। আমরা কিন্তু জাতীয় ঐক্যের পক্ষের লোক, আমাদের তো দরকার জাতীয় ঐক্য, আমাদের তো দরকার যে আমার পরবর্তী প্রজন্ম, তাদের যেন নিরাপদ বাসস্থান বাংলাদেশ হয়, আমার পরবর্তী প্রজন্মের যেন কর্মসংস্থান হয়, আমার পরবর্তী প্রজন্ম শিক্ষা দীক্ষায় ঠিকভাবে এগিয়ে যেতে পারে। আমার দায় বেশি, যারা সাধারণ মানুষ, 16 কোটি মানুষের মধ্যে 1,60,00,000 তো সরকার বা বিরোধী দলের মধ্যে নাই, রাজনীতির সঙ্গে যুক্ত নাই। তাহলে তাদের বাইরে যারা, এই সংখ্যাটি পাচ্ছেন কোথায়? নিশ্চয়ই আওয়ামী লীগ নিশ্চয়ই দাবি করতে পারবে না তাদের সদস্য সংখ্যা 5 কোটি, ভোট আছে, ভোটার আর সদস্য সংখ্যা তো এক না। বিএনপি এমন দাবি করতে পারবে না যে তাদের সদস্য সংখ্যা কত, বরঞ্চ আমরা দাবি করতে পারবো যদি তারা সত্যি সত্যি তাদের র্যাঙ্কের ফাইল দিয়ে, সদস্য চাঁদা দিয়ে যদি দেখে দিতে পারতো যে তাদের এত কোটি
সদস্য আছে, রেজিস্টার্ড সদস্য, সেরকম সিস্টেম আমরা এখনো পাইনি। পেলে ভালো হতো, এবং আমার তা যদি মিথ্যা হয় আমি সব থেকে খুশি হবো। আমি যদি দাবি করে যে আমাদের সদস্য সংখ্যা এত কোটি, বিএনপি যদি দাবি করে তাদের সদস্য সংখ্যা এত কোটি, সেটা তো অবশ্যই একটি ভালো রাজনীতির লক্ষণ। আমরা সেদিকে খুব বেশি দেখি না, যতটা রাজনৈতিক বিতর্কে দেখি। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, জাতীয় ঐক্য জনগণের মধ্যে আছে। জাতীয় ঐক্যের বিরুদ্ধে কে? এই সন্ত্রাস বিরুদ্ধে কে? এই জঙ্গিবাদের বিরুদ্ধে কে? এই মানে চাপাতির বিরুদ্ধে কে না আজকে? কিন্তু রাজনীতিবিদদের মধ্যে বক্তব্যের বিরোধী আমরা দেখি, তাদের রাজনীতির কারণে, তাদের রাজনীতির সমীকরণ। না হলে দেখেন, কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, উনি বেগম খালেদার সঙ্গে দেখা করে এসে উনি বাইরে এসে বললেন যে আমি জামাত শিবিরের সঙ্গে রাজনীতি করিব না, আপনি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করেন। আজকে অধ্যাপক জামালউদ্দিন আমাদের সর্বজন শিক্ষক, তার রাষ্ট্রবিজ্ঞানের বই আমরা পড়াশোনা করি, উনি তো বলেছেন জামাত ছাড়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আছে বিএনপিতে, সেই কেন ছাড়েন না? বলেছেন যে আমরা এই আইনটির দিকে অগ্রসর হচ্ছি, সেই আইনটি কেন সংসদে আসে না? সাধারণ মানুষের প্রশ্ন পেয়েছি। সাধারণ মানুষ তো ঐক্যবদ্ধ, সাধারণ মানুষ জাতি তো ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যবদ্ধ স্বাধীনতা বিরুদ্ধে, জাতীয় ঐক্যবদ্ধ যুদ্ধবিধির বিরুদ্ধে, জাতীয় ঐক্যবদ্ধ এই চাপাতি সন্ত্রাসের বিরুদ্ধে, কোপাকুপির বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে। আমরা তো বেশি ভিকটিম, আমরা তো রাজনৈতিক দলের সদস্যরা এখন আমি চাই না, কিন্তু নিহত তো হয়েছেন যারা মুক্তমানা লোক, নিহত তো হয়েছেন সাধারণ মানুষ। ধন্যবাদ মনে হয় আমরা শেষ 7-8 মিনিটে আছি। আমরা প্রণবদা যে কথাগুলো বললেন সেটুকু নিয়ে আলোচনা করতে চাই। এখন সেটা অনেকগুলো আলোচনা হয়েছে, তো একটু সময় দিতে হবে। এক নাম্বার যে আমি মনে মনে ঠিক করলাম যে আমি একটা মানুষকে ধন্যবাদ দিব, এই কারণে যে বহু টকশো করেছি, মাঝখানে একজন ব্যক্তি সবসময় থাকে। আমরা যারা বিএনপি অথবা আওয়ামী লীগ, তাদের বাইরে যে মানুষগুলো থাকে তারা কেউ প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি বা প্রো অন্য কিছু, কিন্তু তারপরে প্রণবদা যে কথাটা সর্বশেষ বললেন, আমি মনে করলাম যে ধন্যবাদ আজকে না দিলে তাকে মানে আমি আমার ক্ষেত্রে আমি মানে লাভবান হব না। প্রণবদাকে আমি আজকে অনেক ধন্যবাদ জানালাম, কারণ উনি যে সত্য কথাটা অনেকেই বলেন, আমরা যারা বাংলাদেশে কিন্তু বুদ্ধিজীবী এখন প্রায় হারিয়ে গেছে। হতেই পারে প্রণবদাদের মতো মানুষগুলো কোনো কিছু করে, কিন্তু সত্য কথা বলার সময় সেই প্রোটা থাকবে কেন? এই জন্য আমি তাকে থ্যাঙ্কস জানালাম যে দুইটা দলকেই সে যখন সত্যিকার অর্থে চিহ্নিত করতে পেরেছে যে জামাত আমরা ছাড়ছি না, জামাত সরকারি দল, তাদের তো কোনো এত বেশি, তাদের সব তাদের বিরোধী দলও তাদের ভেতরে, তারা তো ব্যান্ড করতেই পারে, তো তারা করছে না। অথচ তারা কথা বলার সময় যখন প্রণবদা একটা কথা বললেন, যে নাম ধরে বললেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা যুদ্ধাপরাধী, তাদের কি হলো? আমাদের প্রতিপক্ষ বন্ধু উনি কিন্তু বললেন যে আমাদের দুজনের বিচার হচ্ছে, কিন্তু মন্ত্রী, সেই মন্ত্রীর বাড়ি সৌভাগ্যক্রমে আমার এলাকা, আমি সেই এলাকায় থাকি, সেই মন্ত্রীর কিন্তু কিছু হয় নাই। এবং ওখানে কি হচ্ছে, অনেক সময় দেখি আমি সরকারি দল এইভাবে বলে ওটা কে, ওটা আমার আত্মীয়, ওটা আমার আত্মীয়, সো দ্যাট ওটা জামাত হোক যাই হোক। আমরা একটা জিনিস দেখেছি যে জনতার মঞ্চে প্রথম সারির 2 জনের মধ্যে আমি 1-2 মধ্যে ফেললাম, আমরা তার পরিবার সম্পর্কে জানি যে তার পরিবার ঐতিহ্যবাহী রাজাকারের পরিবার, কিন্তু তার মানে সে কিন্তু জনতার মঞ্চ যখন করেছে সে কিন্তু রাজাকার না। তো জন্ম হোক যথাযথ, আমি ওই জন্যই বলেছি জনতার মঞ্চে যে কোনো একজন নায়কদের 2-4 জন নায়কদের একজন, আমি তার সম্পর্কে যতটুকু জানি তার পরিবার রাজাকারের পরিবার, বাট সে কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে কাজ করছে। তো সেইখানে আমি তাকে অবশ্যই সেই রাজাকারের সাথে তুলনা করতে পারি না। আজকে যদি আমি পরিবারের বিভিন্ন সরকার দ্বারা ক্রাইসিস বা দেশের দ্বারা ক্রাইসিসের মোমেন্টে আমি আপনি বা প্রণবদা বা জয় কখনো যদি সেই ক্রাইসিসের মুখোমুখি হই, তখন যদি আমরা অনেক কিছু বলে ফেলি, সেটা কিন্তু কাউন্টেবল না। আমরা কিন্তু কেউই যত শিক্ষিত হই না কেন, আমরা কেউ আবেগের ঊর্ধ্বে না। চরম আবেগে মানুষ কি বলে সেটা কাউন্ট করা সবসময় ঠিক না। যাই হোক, এই জিনিসগুলো যদি আমরা মনে করি, তাহলে জাতীয় ঐক্য আসলে সরকারের উপর ডিপেন্ড করে। সরকার কি চায়? সরকার যদি চায় যে এইভাবে জঙ্গিবাদ চলতেই থাকবে, এইভাবে মারামারি হবে, অথচ আমি বলবো এইভাবে মেরে ফেলবে, শোনেন আপনার কাছে আমরা যখন দেখছি পুলিশ গুলি করছে, কল্যাণপুরে পুলিশ গুলি করছে সামনাসামনি, ধরুন মুখোমুখি বন্দুক যুদ্ধ, গুলি লেগেছে পিছনে, বন্দুক যুদ্ধে মুখোমুখি গুলি পেছনে লাগে না, হাতের মধ্যে কি আপেল কাটা একটা ছুরি, একটা
হাতে গুলি ঢুকে গেছে, ছুরির কিছুই হয় নাই। তার মানে হয় অনেক আগে ছেলেটা মারা গেছে, ঠান্ডা হয়ে গেছে বলে ছুরিটা পড়ে নাই, আর নইলে মরার পরে তার হাতে ছুরি দেওয়া হয়েছে। আমার কথা সেটা না, আমার কথাটা ওইখানে, আমার কথাটা ক্লু যাদের মধ্যে থাকে, এই যে হোটেল বলেন যেখানে যত অকারেন্স গুলো ঘটছে, আমরা কেন জীবন্ত কাউকে পাই না? আমরা কেন পাড়া মৃত অবস্থায় পাই? আমরা কেন জীবন্ত অবস্থায় একজনকে পাই? বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জীবন্ত পাওয়ার অনেক সম্ভাবনা থাকে, কারণ ওইখানে কিন্তু যে আর্টিজান হোটেলে রেস্টুরেন্টে যে ঘটনাটা ঘটলো, তারপরে কিন্তু অনেক সময় ছিল এবং জীবন্ত 2-4 জনকে পাওয়া গেছে, কিন্তু তাদের জীবন্ত রাখা যায় না। আমি এই প্রশ্ন তুলে মাই কিউরিওসিটি থাকতেই পারে। ঠিক আছে, থাকতেই পারে, তবে এখানে তো আসলে সারা বিশ্বে তো আমরা তো বিচ্ছিন্ন না, সারা বিশ্বে প্যারিসে বলেন, জার্মানিতে বলেন, যে সকল জায়গায় জঙ্গি বিরোধী অপরাধ মানে অভিযান হয়েছে, সেখানে আসলে কোনো ক্ষেত্রেই মানে জীবিত খুবই কম সংখ্যক পাওয়া গেছে। এবং এখানে হোলি আর্টিজানে যেটা হয়েছে, হোলি আর্টিজানে কিন্তু জীবিত পাওয়া গেছে, এবং আজকে 2 জনের কথা কিন্তু প্রকাশ্যে এসেছে, হাসনাত করিম এবং তাহমিদে, এবং তাদেরকে তো আইন শৃঙ্খলা বাহিনীর এই দীর্ঘদিনের পরিশ্রমের ফল, তারা যে জড়িত সেটি কিন্তু আজকে মিডিয়াতে এসে গেছে। সুতরাং জীবিত পাওয়া যায় না, এটি সঠিক না। আরেকটি বিষয় হলো যে শোলাকিয়াতে কিন্তু জীবিত আটক করা হয়েছে, কল্যাণপুরেও কিন্তু জীবিত আটক করা হয়েছে। সুতরাং আটক যে করা হয়নি এটি কিন্তু সঠিক নয়। আর আরেকটি বিষয় হলো যে জঙ্গি অভিযানে কার কোথায় গুলি লাগলো বা সেই বিষয়ে কে কোন রিপোর্ট দিল সেটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করলে কিন্তু আসলে জঙ্গিদেরকে সহযোগিতাই করা হবে। আরেকটি বিষয় হলো এই সকল ক্ষেত্রে তাদের পরিবাররাই স্বীকার করতে যে তারা নিখোঁজ ছিল বা তারা জঙ্গি হয়ে গিয়েছে, এবং এরা যে জঙ্গি এটা নিয়ে কিন্তু কেউ এখন কিছু অডিও আমরা বলছি, আমি জীবন্ত একটা মানুষ, যার জন্য আমরা পেলাম, তারপরে আমরা মাদারীপুরের একটা ঘটনা বলছেন, কিন্তু শোলাকিয়া বলেন, হোলি আর্টিজান বলেন, সকল জায়গা থেকে তো 2-1 জঙ্গিকে আটক করা হয়েছে জীবিত, এবং তারা রিমান্ডে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের সূত্র ধরেই তো কল্যাণপুরের অভিযানটি করা হয়েছে। সুতরাং এটি আমি মনে করি যে মানে এরকম ধূম্রজাল সৃষ্টি করলে জঙ্গিবাদকেই আসলে সহযোগিতা করা হবে। কিন্তু শেষে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, জাতীয় ঐক্যের কথা যেহেতু আসলো, যে জাতীয় ঐক্য কিন্তু জাতির মধ্যে হয়ে গেছে। আজকে যে প্রণবদা যে কথাটি বললেন যে সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আমাদের কিছু থাকে বা অন্য দলের কিছু থাকে, সেটার জন্য কিন্তু জাতি বসে থাকবে না। আমি একটু উদাহরণ দিতে চাই যে গত 1 তারিখে সারা বাংলাদেশে লক্ষাধিক ছাত্র 50 লক্ষ রাস্তায় নেমেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মানববন্ধন করেছেন, এবং সেখানে যারা ছাত্র ছাত্রী শিক্ষক ছিলেন তারা কিন্তু কোনো সবাইকে একদল করেন, সবাইকে আওয়ামী লীগ করেন বা সবাইকে বিএনপি করেন বা সবাইকে বামপন্থী করেন না, সবাই কিন্তু এবং এটা কিন্তু সারা বিশ্বের একটি লিড নিউজ হয়েছে। এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের স্বতঃস্ফূর্ত অবদান, তাদের যে আগ্রহ, তাদের যে অবস্থান, এটি কিন্তু প্রমাণ করে জাতি আজকে ঐক্যবদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এবং রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে অবস্থানটি সেটি এখনো পরিষ্কার, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, যে জামাতকে নিয়ে জাতীয় ঐক্য হবে না। শেষ করবো আপনাকে দিয়ে না, আমি তো একটাই বললাম, আমি আমার মনে করি যে জাতীয় ঐক্য যে অবস্থান আমাদের সবাই, সেটি ব্যাপারে কিন্তু কোনো বিতর্ক নাই। এখন রাজনীতিবিদরা এটাকে কিভাবে জাতিকে অগ্রসর করে নিয়ে যাবে সেটা তাদের দায়। তারা যদি দায়িত্ব হয় তাদেরকে কিন্তু এই দায় মোচন করতে হবে একদিন না একদিন। জনগণ কিন্তু সঠিক পথে থাকে এবং জনগণ কিন্তু ভুল করে, মানুষ কখনো সেই ভুলের কারণেই কিন্তু, ভুল করানোর জন্যই কিন্তু কোনো দলকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং অন্য দল ক্ষমতায় আসে। ফলে জনগণ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত দেয়। এবং এবারও জাতীয় ঐক্য তারা করেছে, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং চাপাতির বিরুদ্ধে তারা সতর্ক আছে। যদিও তাদের ঘাড়ের নিরাপত্তা আছে কিনা, আমার মাথার নিরাপত্তা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু সত্যি আছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, ধন্যবাদ প্রণব শাহ, ধন্যবাদ তানভীর শাকিল। সম্মানিত দর্শক, আজকের পুষ্টি সৌজন্যে 21 রাতের আলোচনা পর্যন্ত আমরা কথা বলছিলাম, কয়েকটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির যে কমিটিটি ঘোষিত হলো সেটি নিয়ে, সর্বশেষে এসে আমাদের রাজনীতিতে আমরা কথা বলছিলাম। মতান্তর থাকবে, কিন্তু প্রতিটি মত মিলে যাক বাংলাদেশের পথে, এটি আমাদের প্রত্যাশা। শুভরাত্রি। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি,
আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক প্রণব সাহা, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। স্বাগত প্যানেলকে। সম্মানিত দর্শক, আমরা জানি যে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘড়ির কাঁটায় পরশু বলতে হবে তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে, যেখানে 73 জন উপদেষ্টা, স্থায়ী কমিটির 19 জন সদস্য যোগ করলে তার আকার দাঁড়িয়েছে 594 জনের। এবং একই সাথে আমরা আমাদের রাজনীতিতে একটি বড় দলের যখন কমিটি আসে সেই নিয়ে আমরা কথা বলতে চাই। একই সাথে আমাদের সামনে রাজনীতিটি কি, আমাদের প্রত্যাশা কি আমরা দেখছি সেদিকে নজর দিতে চাই। প্রণব সাহা। দেখেন, একটি বড় দল এবং বিএনপির মতন বড় দল যারা একাধিকবার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত যদি আমরা বলি জাতীয় সংসদে যে অবস্থা থাকুক না কেন, কন্টেন্ডার যদি বিরোধী দল বলি সেটি এখন পর্যন্ত বিএনপি, যারা মনে করে যে ভবিষ্যতে তারা ক্ষমতায় যেতে চায় বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হতে চায়, তেমন একটি দলের যে কমিটি ঘোষণা হলো এটা নিয়ে নানা কথাবার্তা হতেই পারে। নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞানীরা এবং পর্যবেক্ষণ যারা করি আমরা, তারা তো বিচার বিশ্লেষণ আমরা করবই। তো শুরুতে একটু হোঁচট খাওয়ার মতন অবস্থা যে একটু আগাটা অনেক বড়। আজকে দিনের বেলায় আমরা আলোচনা করছিলাম যে অনেকটা একটু মানে কৌতুক করেই বলছিল একদিন যে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকলে তো কমিটি সেন্টার ভাড়া নিতে হবে। তো সেরকম একটি অবস্থার মধ্যে তবে আমি মনে করি যে বড় দলে অনেক সময় নেতাদেরকে অ্যাকোমোডেট করতে হয়, দলের যিনি প্রধান তাকে নানা রকম হিসাব নিকাশ রসায়ন মেনে একটি কমিটি ঘোষণা করতে চায়। আমরা দেখলাম যে সম্মেলন হওয়ার পরে ধাপে ধাপে কয়েকটি অংশ ঘোষণা হলো এবং সবশেষে পূর্ণাঙ্গ কমিটি আমরা পেলাম বিএনপির মতন দলের কাছ থেকে। তো সেই দলের কমিটিও খুব ভালো হয়েছে। এটি নিশ্চয়ই দলের যারা নেতাকর্মী আছেন যে তারা খুব ভালো বলছে, সবাই স্বাগত জানিয়েছে এমনটি না, এমনকি যারা কমিটিতে মানে পদও পেয়েছেন তারাও যে সবাই সন্তুষ্ট তেমনটিও কিন্তু না। মানে 2 জন নেতা সিনিয়র জুনিয়র পদের দিক থেকে অনেক ব্যাসকম হয়েছে, সেরকম ক্ষোভ বিক্ষোভ আমরা শুনছি এবং জানছি। এবং একজন তো পদত্যাগ করে বসেছেন, যিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, তিনি মাসুদ আলী ফালু, উনি পদত্যাগ করেছেন। উনি রাজনৈতিক সচিব ছিলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন। আমরা আজকে দেখলাম স্থায়ী কমিটির একজন সদস্য, এর মধ্যে যিনি খুবই কথাবার্তা বলেন আসাম হান্নান শাহ, উনি বলেছেন আরো বেশ কয়েকজন পদত্যাগ করতে পারেন। আমি একটি টেলিভিশনের স্কলে দেখলাম, তার মানে কথা বলেছেন এমন। তো এইটিতে ইঙ্গিত দেয় যে যে কমিটি হয়েছে সেটি সর্বগ্রাহ্য সর্বজন গ্রহণযোগ্য হয়নি দলের নেতাকর্মীদের মধ্যে। বাইরের থেকে যারা সমালোচনার দৃষ্টিতে দেখবেন তারাও নিশ্চয়ই তাদের নতুন করে বিশ্লেষণ করবেন। আমি মনে করি যে বিএনপির এমন একটি মানে আমরা বলি, আমি অনেক সময় বলি যে 1981 সালের 30শে মে যেদিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান যেদিন নৃশংসভাবে হত্যা হয়েছিলেন চট্টগ্রাম, তারপরে যে বিএনপি যে খারাপ অবস্থার মধ্যে পড়ার কথা ছিল সেটির থেকেও এখন অনেক সময় মনে হয় যে তার থেকে কি বেশি খারাপ অবস্থার মধ্যে বিএনপি পড়ে গেল কিনা। এবং সেটি কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা দেখলাম আন্দোলন, সে আন্দোলন ঠিক সঠিক জায়গায় গেল এমনটি বলা যাবে না। বিএনপি নেতারাও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তাদের 2 দফার আন্দোলন 14 সালের 5 জানুয়ারি নির্বাচন প্রতিহত করা এবং তার বার্ষিকী পালন করতে গিয়ে যে সমস্ত আন্দোলনের নামে যাওয়া হয়েছে সেটা দেশবাসী গ্রহণ করেন, এটা পরিষ্কার করে বলাই যায়। নিশ্চয়ই সেটা মূল্যায়ন দলের নেতাকর্মীরা করবেন, যারা দল পরিচালনা করেন তারা তাদের মানে অতীত কর্মসূচি কর্মকাণ্ড দলের পক্ষে গেল না দলের বিপক্ষে গেল, জনগণ গ্রহণ করলো কি গ্রহণ না সে বিশ্লেষণ করবেন। একই সঙ্গে আমরা মনে করেছিলাম যে সেই পর্যদস্ত অবস্থাটা বিএনপি কাটিয়ে রাখার জন্য সম্মেলন করেছে, সেটা সাধুবাদ পেয়েছিল সবাই। অনেকদিন যাবৎ বিএনপিতে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে চলছিল, সেটিও যখন অবসান হলো আমরা আশা করেছিলাম যে এর মাধ্যমে বিএনপি একটু ঘুরে দাঁড়ালে দেশের গণতান্ত্রিক অবস্থার মধ্যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুব জরুরি প্রয়োজন। সেটির অভাব আমরা খুব বারবার অনুভব করি। আমরা আশা করেছিলাম যে সম্মেলনের মধ্যে দিয়ে বিএনপি সেই নিজের সাংগঠনিক অবস্থাটা যদি পরিবর্তন হয় তাহলে দেশের রাজনীতির মাঠে তাদের যে পদক্ষেপ দৃঢ় হবে এবং তাতে হয়তো দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কিছু সুফল পাবো। কিন্তু আমরা আশাহত হয়েছি যে যে কমিটি করেছে সেটি দিয়ে এই কাজটি হবে। আশাহত হচ্ছেন যে নীলুফার চৌধুরী মনি কিভাবে দেখছেন তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে যারা শুনছেন। আসলে প্রণব দার অনেক কথার সাথে আমি একমত, কারণ ওনারা যেভাবে দেখেন বাইরে থেকে ওনাদের বিবেক দিয়ে, সেখানে আমি বলতে চাই উনি একটা কথা বলেছেন যে জিয়া রহমানের মৃত্যুর পরে যে খারাপ অবস্থা ছিল সেটা ছাড়িয়ে যাচ্ছে কিনা। এটা একজন সচেতন নাগরিক হিসেবে উনি বলতে পারেন। আমি এই জায়গাটাই বলতে চাই যে জিয়া রহমানের মৃত্যুর পরে যে অবস্থাটা ছিল তখন কিন্তু ছাত্র দল যুব দল যারা ছিল তাদের মধ্যে দেশপ্রেম দল প্রেম খুবই সিরিয়াস ছিল।
কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে নিয়ে কিন্তু আমরা আজকে একজন জীবন্ত জিয়া রহমানের চেয়ে মৃত জিয়া রহমান বেশি শক্তিশালী আমরা বলি। সেই হিসেবে আমি প্রণবদাকে ধন্যবাদ দিচ্ছি এই জায়গায়। এবং আজকের যে অবস্থাটা, তার আগে আমি যদি যাই প্রায় 10 বছর একেবারে হয়েছে বিএনপির উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে। এবং আজকে বর্তমান সরকার যতটা মানে অত্যাচারী বা স্বৈরাচারমুখী হয়ে উঠেছে, কিংবা তারা যতটা অগণতান্ত্রিক হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে একটা শক্তিশালী বিরোধী দলের ভীষণ ভীষণ প্রয়োজন। বিরোধী দল যদি কথা বলতে না পারে, সরকারের অবস্থান আরো মানে স্বৈরাচারমুখী হয়। এবং পরবর্তীতে আমরা কি দেখি যে দেশের উপর বিভিন্ন মহামারী আক্রান্ত হয় দেশ। তো সেই জায়গায় আমি মনে করি যে আজকে বিএনপি একটা বড় দল, সংগঠন বিরোধী দল হিসেবে তৈরি করতে গেলে অনেকে খুশি করতেই হয়, কিন্তু সেই খুশি করতে গিয়ে কিছু মানুষের, আমি আবারও বলছি এই কথাটা, যে যারা কিছুটা মানুষ যারা দিনে একটা দল করে রাতে আরেকটা দল। আমরা অনেক নেতা দেখি, এবং এখনো যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন এগুলোর মধ্যে অনেকেই একটু বয়োবৃদ্ধ, কিন্তু আমরা দেখলাম যে তাদেরকে সম্মান দিয়ে হয়তো তাদেরকে রাখা হয়নি, মানে রাখা হয়েছে কিন্তু তাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়নি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা একটা বড় পরিবর্তন আপনি দেখবেন। যারা এখন পর্যন্ত সক্রিয় আছেন তারা এখন পর্যন্ত কিন্তু এখন আর দলের প্রেসিডিয়ামে নাই, যারা বড় প্রেসিডিয়াম নেতা হিসেবে তারা উপদেষ্টা পরিষদে আছেন। এরকম অনেক নেতার নামে আমি এখন বলতে পারি, যাদেরকে সবাই চেনেন এবং দেশের রাজনীতি যারা বহুদিন ধরে আছেন। এবং এই যে দেশপ্রেম দলপ্রেম যেটা নীলফারমণি বললেন, সেটি হয়তো আছে, কিন্তু সেই দেশপ্রেম বা দলপ্রেম এটিকে দলের সাংগঠনিক কাজে লাগিয়ে তার জন্য তাদের লক্ষ্যে পৌঁছানোর যে জায়গাটা 2006 সালের পরে যেখানে ক্ষমতা হস্তান্তর হলো না, বিএনপির শেষের দ্বিতীয় ধাপে বেগম খালেদা নেতৃত্বে 2001 সালে তারা যখন ক্ষমতা আসলো, তারপর 2006-এর পরে যে ক্ষমতাটা হস্তান্তর হলো না ঠিকভাবে, এবং 22 ফেব্রুয়ারি নির্বাচনটা হলো না 2007-এর, এর কারণে কিন্তু যে সংকটের মধ্যে দলটি পতিত হলো, সেই সংকটের কিন্তু একটা বড় অংশ এখন পর্যন্ত রাজনীতি, আমরা জাতীয় রাজনীতির মধ্যেও কিন্তু কিছুটা দেখি। যদিও বিরোধী দল থেকে অভিযোগ করা হচ্ছে, মানে মাঠের বিরোধী দল বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনটি নিয়ে একটি প্রশ্ন আছে, আবার সরকারের যারা আছেন তারা মনে করেন যে এটি তো ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু আরো অনেক লোক মনে করেন যে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। তার ফলে যে এর মধ্যে বড় দল যারা সংসদের বাইরে আছে সেটাই দেশের জন্য ভালো আছে কিনা, সেই কারণে কিন্তু আমরা দেখেন যে নতুন করে সন্ত্রাস জঙ্গিবাদ যখন আমাদেরকে আরো মাথা ধরা দিয়ে উঠলো, তখন কিন্তু একটি জাতীয় ঐক্যের কথা আসলো। সেই জাতীয় ঐক্য নিয়ে কথা হচ্ছে। আর জয় তো ঠিকই বলেছে, তাদের অবস্থান থেকে যে দলের মধ্যে যুদ্ধাপরাধীরা থাকবে, যে দলের মধ্যে যুদ্ধাপরাধীদের যার যুদ্ধাপরাধীদের দায়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে সর্বোচ্চ বিচার হয়ে যার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, তার আত্মীয়স্বজন তার সন্তানরা যদি সেই দলের মধ্যে এখনো থাকে, কারণ আমি জানি নীলফারমণি চৌধুরী আমার থেকে ভালো বলতে পারবেন যে বিএনপি সাংগঠনিক ভাবে গঠনতন্ত্রে আছে যে ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে তার সদস্যপদ থাকবে না, কিন্তু ফাঁসি না পর্যন্ত কিন্তু আমার সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু সেখান থেকে রিমুভ করা হয়নি, বরঞ্চ তারা প্রকারান্তরে বলার চেষ্টা করে এই বিচারটাই ঠিক নয়। যুদ্ধাপরাধীর বিচারের গুণগত মানের কথা বলে যে জায়গাটা নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কিন্তু আবার দেখা হলো যে তাদের সন্তানদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে দলের নেতা বানিয়ে। শুধু তাই না, সেগুলো যুদ্ধাপরাধীর একজনকে আবার একই নেতা যিনি স্থায়ী কমিটির সদস্য আছেন তার আরো 3 জন আত্মীয় স্বজনকে ঘনিষ্ঠ, মানে একই পরিবারের শুধু না একই ঘরের মানুষকে আরো 2-3টি বড় করে দেওয়া হয়েছে। তো সেটি তো সাধারণ মানুষ বিএনপির অনেক নেতা কর্মী সেটা নিশ্চয়ই মানবে না, কারণ বিএনপিতে আমি মনে করি বিএনপির বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে ভোটার আছে সেই তুলনায় সংগঠনটা এখন দুর্বল হলেও নিশ্চয়ই সাংগঠনিক পদে কাজ করার মতন যোগ্য লোক আছে। সেখানে এক পরিবার থেকে 2-3জনকে কেন্দ্রীয় কমিটির মতন জায়গায় স্থান দিতে হবে, তার দ্বারা কি অ্যাচিভ করতে চায় বিএনপির নেতৃত্ব, সেই প্রশ্নের জবাব কিন্তু তাদের কোনো না কোনো সময় বাইরে না দিলেও দলের মধ্যে দিতে হবে, দলের মধ্যে না দিলেও নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে এই সাংগঠনিক কমিটি এই কাউন্সিল করার পরে 4 মাস সময় নেওয়ার পরে এই পর্যদস্ত অবস্থার মধ্যে আমরা সঠিক নেতৃত্ব দিলাম কিনা, সেই প্রশ্নের কিন্তু জবাব কিন্তু আর কাউকে নিজের বিবেকের কাছে করতে হবে। চৌধুরী মনি, জি, এখানে আমি বলে দুইজনেরই আমাদের সম্মানিত দুইজন আমার বন্ধু, তারা দুইজনে যেভাবে বলেছেন কিছু কথা আসে, যেটা আমার ছোট ভাই তানভীর শাকিব জয় বলেছেন যে যুদ্ধাপরাধীর সন্তান। তো এই জায়গায় আমি বলতে চাই যে মানে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি জানি না বিচার একটা শ্রেণী বলে বিচার প্রশ্নবিদ্ধ বা প্রশ্নবিদ্ধ না, যেটা দাদা বললেন, আমি ওখানেও যেতে চাই না। আমি যেতে চাই এই দেশে জন্ম হয়েছে কিনা একটা মানুষের, আমি যেতে চাই এই দেশের সম্পূর্ণ সাধারণ নাগরিক সুবিধা সে ভোগ করে কিনা।
অনেক মানে আলিমের ঘরে জালিম হয়, জালিমের ঘরে আলিম হয়, এটা যদি একটা স্বাধীন সার্বভৌম দেশে এই কথাটা হয় তাহলে কিন্তু দুঃখজনক। গতকাল বা আগামীকাল আমার বাবা বা আপনার বাবা যে কোনো অপরাধে শেষ টাইম পর্যন্ত অপরাধে অভিযুক্ত হবে না তার কোনো প্রমাণ নাই। তো সেইখানে তার ফলাফল আমাদেরকে সম্পূর্ণ ভোগ করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি মনে করি প্রগতিশীল পৃথিবীতে 2016 সালে এখান থেকে আমাদের সারা পৃথিবীতে এরকম নজির নাই, এখান থেকে আমাদের সরে আসা উচিত। নাম্বার 2 যেটা হলো যে আপনার যুদ্ধাপরাধী নিয়ে যে কথাটা উঠছে, আজকে যে সব সরকার পাওয়ারে আছে, আমি প্রণব দাকে বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু তাদের ভেতরের মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতারাও কিন্তু অনেককে আঙ্গুল তুলে বলে অনেক যুদ্ধাপরাধী, সেই বিচারটা কিন্তু আমরা দেখি না। সেখানে বিচারের বাণী কিন্তু নিভৃতে কাঁদে। সেই জায়গাটা কিন্তু যদি হতো তাহলে আমরাও কিন্তু অনেক কিছু সহজভাবে মেনে নিতে পারতাম। আজকে জাতীয় ঐক্য করে সারাদিন চিৎকার করতে হতো না, অটোমেটিকলি জাতীয় ঐক্য হয়ে যেত। এরপরে আপনি এখানে বলেছেন যে আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্যরা, বিএনপির যে যাদের দাদা বলেছেন যে বয়স হয়ে গেছে অন্যখানে দিতে পারতো, বা আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ কিন্তু এটা করে নাই। আওয়ামী লীগ কিন্তু 11 থেকে শিক্ষা নিয়ে অবিশ্বাসীদেরকে সরিয়েছে, তারা কিন্তু বয়সজনিত কারণে সরে নাই, এটা আমি বিশ্বাস করি না। তাদের চেয়ে বয়স্করা কিন্তু প্রেসিডিয়াম সদস্য আছে, যাদেরকে সেদিন সরানো হয়েছিল সেই আওয়ামী লীগের সভানেত্রী উনি কিন্তু বলেছিলেন যে আমি ওদের নিয়ে কাজ করব, কিন্তু আমি ওদেরকে বিশ্বাস করব না। সো বিশ্বাস অবিশ্বাসের কারণেই কিন্তু আমরা ফলাফলগুলো দেখেছি। এখন জয় যেভাবে বলেছেন যে আমরা অন্য দল নিয়ে কথা বলবো না, আমরাও চাই না, কিন্তু গণতান্ত্রিক সমৃদ্ধির জন্য এক দলের সমালোচনা বা এক দলের আলোচনা কিংবা এক দল থেকে আরেকজন দলের শিক্ষা নেওয়া উচিত। আমি আপনার কাছে নিয়ম মাফিক বিরতি থেকে ঘুরে আসতে চাই। সমাজের দর্শক, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে নিয়ম মাফিক বিরতিটি এখন প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথেই থাকবেন। সমাজের দর্শক, ফিরে এলাম পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেলের সৌজন্যে 21 রাতে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, আছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন বিএনপি দলের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি আমাদের সাথে ছিলেন। তখন তাকে যে অপমান, লাঞ্ছনা, মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে সেগুলো তো আমাদের চোখের সামনে দেখেছি। তাহলে আমরা কিভাবে যারা এগুলো করেননি, যারা শহীদ জাহানুর ইমামকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছেন, তারা যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে আন্তরিক, এটা তো মানে সম্পূর্ণ হাস্যকর একটা যুক্তি। সুতরাং আমি মনে করি যে এটি তো মানে বিএনপিকে প্রমাণ করতে হবে যে না, তারা যুদ্ধাপরাধীদের সাথে নেই, তারা জামাতের সাথে নেই, এটা তো তাদেরকে প্রমাণ করতে হবে। তারা যদি এটাতে মানে তাদের যদি প্রমাণ না করতে পারে, লাভবান কিন্তু বেসিক্যালি আমরা হবো, আওয়ামী লীগ হবো, কারণ বিএনপি তো দুর্বল হয়ে যাবে, লাভবান তো আমরা হবো। সুতরাং তাদের ভালো তাদেরকেই বুঝতে হবে, এখানে তো আমাদের মানে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নেই। আর জাতীয় ঐক্যের ব্যাপারে যে কথাটি আসলে আমি সংক্ষেপে বলতে চাই যে আসলে জঙ্গিবাদের এই বিস্তারের সময় জাতীয় ঐক্যের যে কথাটি উঠে এসেছে, এটা তো অবশ্যই আমরা জাতীয় ঐক্য চাই, কিন্তু জাতীয় ঐক্য তো কিছু প্ল্যাটফর্মও থাকতে হবে, কিছু বেসিসও থাকতে হবে। আমরা জাতীয় ঐক্য করছি জঙ্গিবাদের বিরুদ্ধে, ঠিক আছে, অবশ্যই করছি। এখন জঙ্গিবাদের সাথে যে দলটি সরাসরি সম্পৃক্ত তাকে যখন আপনি জোটে রাখবেন, তখন তো জাতীয় ঐক্যটা কিভাবে হবে আপনি বলেন? 20 দলীয় জোটের সাথে জাতীয় ঐক্য করতে হলে জামাত যদি থাকে, কিভাবে জাতীয় ঐক্য হবে? আমাকে জামাতকে নিয়ে জাতীয় ঐক্যের সেমিনারে বসে আলাদা আলোচনা করবো, এটা কি সম্ভব? যেখানে তারা সরাসরি যুদ্ধাপরাধের সাথে, জঙ্গিবাদের সাথে জড়িত। দ্বিতীয় বিষয় যেটি হলো যে আজকে এখন অগস্ট মাস, বাঙালি জাতির জীবনের সব থেকে শোকাবহ মাস। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারের সদস্যকে শহীদ করা হয়েছে। সেই 15 আগস্টে আমরা যখন দেখি জন্মদিন উৎসব পালন করা হয়, কেক কাটা হয়, আমি বলতে চাই যে আমাদের জায়গায় ওনারা যদি থাকতেন, ওনাদের হৃদয় রক্তক্ষরণটা কিরকম হতো। যখন রাসেলের কথা আমরা চিন্তা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিন্তা করেন, শেখ কামালের জন্মদিন গেল কয়েকদিন আগে, আজকে 8 তারিখ পড়ে গেছে, আজকে বঙ্গমাতার জন্মদিন। এই স্মৃতি যখন একজন মানুষ দেখেন যে কেক কেটে উদযাপন করা হচ্ছে, তখন যে রক্তক্ষরণ আমাদের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক, নেতা, কর্মী, সাধারণ মানুষের মনে, সেই অবস্থা থেকে আপনি যখন জাতীয় ঐক্যের ডাক দেবেন, তখন আমাদের অনুভূতিটা কি হবে? হ্যাঁ, আপনারা সেই রাস্তা থেকে সরে আসতেন, সেই সম্মানটা প্রদর্শন করতেন, তাহলে তো অবশ্যই আমরা মনে করি যে আমাদের উপরই চাপ থাকতো তখন, যে না, তারা তো এই রাস্তা থেকে সরে এসেছে বা জঙ্গিবাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এখন আমাদের উপরই চাপ থাকতো। ধন্যবাদ। জাতীয় ঐক্যের প্রসঙ্গটি ব্যাখ্যা দিয়েছেন তানভীর শাকিল জয়। দেখেন, জাতীয় ঐক্যের বিষয়টা এখন এমনটি দাঁড়িয়েছে যে একটু মানে সিরিয়াসের সঙ্গে বলতে হয়, হয়তো দর্শকরা ভালোভাবে নাও নিতে পারে, তবু বলতে হয় কথাটা, যে
যে জাতীয় ঐক্যের বিষয়টা এখন ডিম আগে না মুরগি আগের মতন হয়ে গেছে। এখন যারা ক্ষমতাসীন আছেন তারা বলছেন যে জামাতকে ছেড়ে আসেন তাহলে জাতীয় ঐক্য হবে। বিএনপি থেকে বলা হচ্ছে জামাতকে আপনারা ব্যান করেন না কেন। এই যে ডিম আগে না মুরগি আগের কথাটা আমরা দুটি গণতান্ত্রিক দল বলছে, বেনিফিটেড কে, লাভবান হচ্ছে কে? লাভবান হচ্ছে সেই অন্ধকারের শক্তি, সেই যুদ্ধবিরোধী শক্তি, সেই স্বাধীনতার বিরোধী শক্তি জামাত ইসলাম, তারা লাভবান হচ্ছে। এই দুই গণতান্ত্রিক দল যারা সরকার পরিচালনা করেছেন তাদের এই বিতর্কের কারণে তারা লাভবান হচ্ছে। যে দলটি রেজিস্ট্রেশন করা নাই, যে দলটি নির্বাচনের অযোগ্য এখনকার বিদ্যমান আইনে, সেই দলে একটি জোটে কিভাবে থাকে। আর সেই দলের নেতাদের যখন আমরা, সেই দলের আমির, সেই দলের মহাসচিব, সেক্রেটারি জেনারেল যখন যুদ্ধাপরাধ অভিযোগে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়, তখন তাকে নিষিদ্ধ করতে, আইন করতে সরকারের অসুবিধা কোথায়? আমরা কিন্তু সাধারণ মানুষ এই জায়গায় আছি। আমরা যারা প্রাণের টানে মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের যাদের রাজনীতি করার সুযোগ নয় বা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত না, আমরা যখন এই কথাটা বলি তখন আমরা কিন্তু কোনো দিক থেকেই তেমন সাড়া পাই না। আমরা কিন্তু জাতীয় ঐক্যের পক্ষের লোক। আমাদের তো দরকার জাতীয় ঐক্য, আমাদের তো দরকার যে আমার পরবর্তী প্রজন্ম তাদের যেন নিরাপদ বাসস্থান বাংলাদেশ হয়, আমার পরবর্তী প্রজন্মের যেন কর্মসংস্থান হয়, আমার পরবর্তী প্রজন্ম শিক্ষা দীক্ষায় ঠিকভাবে এগিয়ে যেতে পারে। আমার দায় বেশি যারা সাধারণ মানুষ। 16 কোটি মানুষের মধ্যে 1,60,00,000 তো সরকার বা বিরোধী দলের মধ্যে নাই, রাজনীতির সঙ্গে যুক্ত নাই। তাহলে তাদের বাইরে যারা, এই সংখ্যাটি পাচ্ছেন কোথায়? নিশ্চয়ই আওয়ামী লীগ নিশ্চয়ই দাবি করতে পারবে না তাদের সদস্য সংখ্যা 5 কোটি, ভোট আছে, ভোটার আর সদস্য সংখ্যা তো এক না। বিএনপি এমন দাবি করতে পারবে না যে তাদের সদস্য সংখ্যা কত, বরঞ্চ আমরা দাবি করতে পারবো যদি তারা সত্যি সত্যি তাদের র্যাঙ্কের ফাইল দিয়ে, সদস্য চাঁদা দিয়ে যদি দেখে দিতে পারতো যে তাদের এত কোটি সদস্য আছে, রেজিস্টার্ড সদস্য, সেরকম সিস্টেম আমরা এখনো পাইনি। পেলে ভালো হতো। এবং আমার তা যদি মিথ্যা হয় আমি সব থেকে খুশি হবো। আমি যদি দাবি করে যে আমাদের সদস্য সংখ্যা এত কোটি, বিএনপি যদি দাবি করে তাদের সদস্য সংখ্যা এত কোটি, সেটা তো অবশ্যই একটি ভালো রাজনীতির লক্ষণ। আমরা সেদিকে খুব বেশি দেখি না, যতটা রাজনৈতিক বিতর্কে দেখি। আর আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, জাতীয় ঐক্য জনগণের মধ্যে আছে। জাতীয় ঐক্যের বিরুদ্ধে কে? এই সন্ত্রাস বিরুদ্ধে কে? এই জঙ্গিবাদের বিরুদ্ধে কে? এই চাপাতির বিরুদ্ধে কে না আজকে? কিন্তু রাজনীতিবিদদের মধ্যে বক্তব্যের বিরোধী আমরা দেখি তাদের রাজনীতির কারণে, তাদের রাজনীতির সমীকরণ। না হলে দেখেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, উনি বেগম খালেদার সঙ্গে দেখা করে এসে উনি বাইরে এসে বললেন যে আমি জামাত শিবিরের সঙ্গে রাজনীতি করিব না, আপনি জামাত শিবিরের সঙ্গ ত্যাগ করেন। আজকে অধ্যাপক জামালউদ্দিন আমাদের সর্বজন শিক্ষক, তার রাষ্ট্রবিজ্ঞানের বই আমরা পড়াশোনা করি, উনি তো বলেছেন জামাত ছাড়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আছে বিএনপিতে, সেই কেন ছাড়েন না? বলেছেন যে আমরা এই আইনটির দিকে অগ্রসর হচ্ছি, সেই আইনটি কেন সংসদে আসে না? সাধারণ মানুষের প্রশ্ন পেয়েছি। সাধারণ মানুষ তো ঐক্যবদ্ধ, সাধারণ মানুষ জাতি তো ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্যবদ্ধ স্বাধীনতা বিরুদ্ধে, জাতীয় ঐক্যবদ্ধ যুদ্ধবিরোধীর বিরুদ্ধে, জাতীয় ঐক্যবদ্ধ এই চাপাতি সন্ত্রাসের বিরুদ্ধে, কোপাকুপির বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে। আমরা তো বেশি ভিকটিম, আমরা তো রাজনৈতিক দলের সদস্যরা এখন আমি চাই না, কিন্তু নিহত তো হয়েছেন যারা মুক্তমানা লোক, নিহত তো হয়েছেন সাধারণ মানুষ। ধন্যবাদ মনিয়াপা। আমরা শেষ 7-8 মিনিটে আছি, আমরা প্রণবদা যে কথাগুলো বললেন সেটুকু নিয়ে আলোচনা করতে চাই। এখন সেটা অনেকগুলো আলোচনা হয়েছে, তো একটু সময় দিতে হবে। এক নাম্বার যে আমি মনে মনে ঠিক করলাম যে আমি একটা মানুষকে ধন্যবাদ দিই। সিনিয়র সাংবাদিক প্রণব শাহ, আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ দলের নেতা জনাব তানভীর শাকিল। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমরা ছিলাম, আমাদের সাথে আজকে আমরা কথা বলছিলাম যেটি আপনাদের সদ্য ঘোষিত কমিটি নিয়ে, এবং এই প্রত্যাশার জায়গা বা সমালোচনার জায়গা সবগুলোই প্যানেলে উঠে এসেছে এবং আপনি অসমাপ্ত ছিলেন। 2 মিনিটে শেষ করবেন। থ্যাংক ইউ। আমি যে কথাটা বলছিলাম যে যুদ্ধাপরাধী নিয়ে দুজনের যে কথাটা আসছিল, ওখান থেকে যে সব দলেই আছে, আমরা আমাদের জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকবো, অন্যের জায়গায় আমরা আবার চোখ খুলে রাখবো, সেটা আমি মনে করি যে এটা যতদিন হবে ততদিন এই দেশে খুন খারাপি, এই যে আমরা যে কথাগুলো বলি, আমি নাম বলতেই চাচ্ছি না, এগুলো হতেই থাকবে। সেখানে অন্য সন্তান এবং আমার সন্তান, আমরা যদি দুইজনকে এক করে দেখতে পারি, আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। এখানে আরেকটা কথা এসেছিল যে একই পরিবারের 3-4 জন, হ্যাঁ, যদি অন্যায়ভাবে 3-4 জন বা একের অধিক হয় সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু এমনও তো আছে একজন ডাক্তারের ছেলে, কিন্তু তার বাবা ডাক্তার, তার বাবার প্রতি শ্রদ্ধা বশত সে মনে করে যে আমি বড় হয়ে ডাক্তারই হব, তার চেয়ে বড়, এবং হয়ও। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, তখন কিন্তু আমরা বলি না
তখনই আমরা বলি যখন আমরা দলে দেখি, আমি এটাতে খুব খারাপ কিছু দেখি না যদি ইলিগালি না হয়। লিগালি যদি সে কাজ করে হয়, আমি যে কোনো দলের মানে এক ফ্যামিলির সদস্য থাকতে পারে, আমি শ্রদ্ধা করব তাদেরকে, কিন্তু যদি লিগালি না হয় যে হ্যাঁ আমার হাতে ক্ষমতা আছে আর 3-4 জনকে দিয়ে দিলাম, সেখানে আমি মনে করবো যে হ্যাঁ এই কথাটা আপনাদের ঠিক। আমি জানি না ওনারা কিভাবে খোঁচাটা দিয়েছে। বিষয় না, অবশ্যই বাংলাদেশে যে উত্তরাধিকার রাজনীতি আছে সেটা আমরা সবাই দেখি, বড় দলের বড় নেতা শীর্ষ নেতৃত্বে যে উত্তরাধিকার রাজনীতি, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নিশ্চয়ই নীলিমা চৌধুরী মনি হয়তো টকশোতে বললেন তার বুকের ভিতরে ক্ষরণ এবং তার আরো নেতৃত্বের বুকের ভিতরে ক্ষরণের খবর কিন্তু আমরা জানি, সেই জায়গায় প্রস্তুতি উঠেছে। আর যে সমস্ত পরিবারের যারা হয়েছেন তারা জাতীয় রাজনীতিতে কতটুকু অবদান রাখছেন গত 20 বছর ধরে দেখছি, সেই আলোকে কিন্তু প্রশ্নটা তুলেছে। এবং এই প্রশ্নটা আমার না, আমি মনে করি বিএনপি জানকেন ফাইলেও এই প্রশ্নের যথেষ্ট শক্তিশালী এর পক্ষে যুক্তি এবং এর পক্ষে অনেক মত আছে, এইগুলো গ্রহণ করা হবে। আসবো আমি আরেকটি বলবো, নির্বাচন মনে আরেকটি বলেছেন যুদ্ধবিরতির বিষয়। অবশ্যই আওয়ামী লীগের মধ্যে যদি যুদ্ধবিরতি থাকে, দু একদিন যদি আছেও এবং মন্ত্রিত্ব পেয়েছেন, নাম ধরে আমি বলতে পারি সরিষাবাড়ির দাঙ্গাইনে জেল খাটেছেন, তার সমালোচনা আমরা করেছি। আর আমরা খুশি হতাম 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা এই শোকের মাসে আসি, তারপরে জিয়া রহমান ক্ষমতা ছিলেন এবং তারপরে ক্ষমতা কিন্তু আবার বিএনপির হাতে গিয়েছিল 1991 সালে। যুদ্ধবিরতির বিচার কিন্তু মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা জিয়া রহমানের দল বিএনপি কিন্তু করে নাই। যদি করতো তখন যদি আওয়ামী লীগের যুদ্ধবিরতি কেউ বিচারের সম্মুখীন হতো, আমাদের অবস্থান কিন্তু এখন যা ছিল তাই ছিল, আগামীতেও তাই থাকবে। অবশ্যই কোনো যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত থাকলে তার বিচার আওয়ামী লীগের দু একদিন মতো হয়েছেও, কিন্তু আমরা চাই সেদের থেকে রেহাই কিন্তু আমরা আওয়ামী লীগকে দেবো না। কিন্তু আমরা চাই তাদের সঙ্গে আর যে দলে আছে তারা সবাই সেটা স্বীকার করুক এবং এই দায় নিয়ে জাতিকে মুক্ত করুক। আমি সেখানে যাই। জি, আমি একে একে বলি যে নোট ডাউন করছিলেন আপা যে কথাটি বললেন, উনি যে এই যুক্তিটি দেবেন এটা আমি জানি এবং ওনার যুক্তিকে কিন্তু আমি সমর্থন করি যে অবশ্যই আমার অন্যের অপরাধের দায়ভার আমি কেন নেব? আমার পিতা বা আমি যদি কোনো অপরাধ করি, আমার দায়ভার আমার পিতা অবশ্যই সেটা নেবে না, বা তার সে বা আমার পরিবারে কেউ করলে আমার তো সেটা দায়ী হওয়া উচিত নয়। এটার সাথে আমি তার সাথে সম্পূর্ণ একমত এবং সেই যুক্তি মাথায় রেখে কিন্তু আমি এই কথাটা বলেছি। এই কথাটি বলেছি এই কারণে যে এই বিষয়টি আমি জানি যে ওনারাও জানেন যে ওখানে যাদেরকে সদস্য করা হয়েছে তারা কিন্তু প্রকাশ্যে যখন তাদের পরিবারের সদস্যের যুদ্ধাপরাধীদের বিচার চলছিল সেই সময় কিন্তু তারা প্রকাশ্যে অনেকে অত্যন্ত দাম্ভিকতার সাথে সেই কর্মকাণ্ডকে সমর্থন করেছেন এবং এটিও বলেছেন যে সেই সময় কোনো যুদ্ধাপরাধ হয়নি বা যুদ্ধাপরাধের সাথে তাদের পরিবারের সদস্য যুক্ত ছিল না। এবং সুতরাং যুদ্ধাপরাধ যে হয়েছে এবং যে বিচার হয়েছে তাদের দণ্ডিত হয়েছে সেখানে কিন্তু তারা সরাসরি সমর্থন দিয়েছেন। তারা যদি এই কথাটি না বলতেন তাহলে কিন্তু শুধুমাত্র কারো সন্তান জন্যে তাকে এখানে কমিটিতে নেওয়া হয়েছে সেই কথাটা কিন্তু আমি বলতাম না। কেননা তারা যদি, আমাদের দেশে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে, অনেক পেশাজীবী আছে, সাংবাদিকদের মধ্যে আছে, আমি নাম বলতে চাই না, যাদের হয়তো পরিবারের কেউ যুদ্ধাপরাধে বা মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রেখেছেন, কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি গ্রহণ করেননি। এরকম কয়েকজন কিন্তু আছেন, কারণ তিনি মনে করেন যে তার পিতা বা যে কেউ হোক অন্যায় করেছেন। সুতরাং তারা যদি সেই কথাটি বলতেন তাহলে অবশ্যই বিএনপি রাজনীতিতে আসতে পারেন, যে কোনো দলে যেতে পারেন, এটা তো দোষের কিছু না। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমি কথাটি বলেছি যে তারা প্রকাশ্যেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকে সমর্থন করেছেন। সুতরাং সেই কারণে আমি বলেছি যে বিএনপিতে তাদের জায়গা হওয়া মানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতের সাথে তাদের আতাতটা আরো গভীরভাবে প্রমাণিত হলো। এটি গেল এই বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, যে এখানে অবশ্য প্রণবদা কিছুটা ক্লারিফাই অবশ্যই করেছেন যে আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধী ছিলেন এরকম দুজন, কিন্তু জেলা পর্যায়ে দুজনের কিন্তু অলরেডি বিচার হচ্ছে, বিচার চলমান এবং কিছুদিনের মধ্যে হয়তো মানে দণ্ড ঘোষণা হয়ে যাবে জেলা পর্যায়ে, এটা কিন্তু আমরাও জানি। এরপরেও যদি এরকম কারো বিষয়টি সামনে আসে সেটি তো অবশ্যই সমালোচনা হবে, সেটা অন্যান্য দল সমালোচনা করতে পারে, আমাদের সাংবাদিক বন্ধুরাও সমালোচনা করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন। না থাকলে কিন্তু তিনি দলের নেতাদেরকে যুদ্ধাপরাধের দায়ে মানে দণ্ডের ব্যবস্থা করতেন না। সুতরাং সেই সচেতনতা বোধ আমাদের আছে, অবশ্যই থাকবে, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের নেতৃত্ব আমরা দিয়েছি, দেশকে স্বাধীন করা হয়েছে এবং সবথেকে যে বড় কথা, মুক্তিযুদ্ধের এতদিন পরে এত প্রতিকূলতা, জাতীয় আন্তর্জাতিক চাপ, ষড়যন্ত্র সবকিছুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু কোন জননেত্রী শেখ হাসিনা যে যুদ্ধাপরাধের বিচার করছেন, অন্য কেউ তো করেননি। অন্যরা তো আমাদের থেকে বিভিন্ন ক্ষমতায় ছিলেন, তাহলে কেন করেননি? করতে তো পারতেন, কেউ তো বাধা দিচ্ছিল না করার জন্য। এটার জন্য তো জাতির দীর্ঘদিনের দাবি ছিল। বরং আমরা তো এরকম দেখেছি যে শহীদ জাহানের ইমাম যখন যুদ্ধাপরাধীদের বিচার গণ আদালতে করে
এবং সরকারি ছত্র ছাড়া যারা থাকে তাদের হাতে যদি দল গঠন করার ক্ষমতা অর্পিত হয়, সেখানে এটার খেসারত তাদের কখনো হয়তো দিতে হতে পারে, কিন্তু আমি জানি না সেটা কতদিনে। তবে আমরা আশাবাদী বিএনপি মানে শেকড়টা, বিএনপি যদি একটা বড় গাছ হয়, শেকড় যে গাছের শেকড় যত গভীরে তত সেই গাছটা শক্তিশালী হয়, মজবুত হয়। বিএনপি শেকড়টা জিয়া রহমান এমন জায়গায় নিয়ে পৌঁছেছে যে আজকে পর্যন্ত বিএনপির কর্মীর কোনো অভাব নাই। এটা যে কোনো মানুষ, সরকারের উপর থেকে একদম 1 নম্বর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো নাগরিক বলবে যে বিএনপির কর্মীর অভাব নাই। কিছুটা নেতৃত্বের মানে ঠিক জায়গা মতো সুষ্ঠু জায়গার জন্য, অভাবের জন্য আমরা কিছুটা সমস্যা হচ্ছে না আমরা বলবো না, কিন্তু আমরা বিশ্বাস করি মনে করছেন যে আমরা কাটিয়ে উঠতে পারবেন এই কমিটিতে আপনারা? শোনেন, চেয়ার কখনো কারোর জন্য বসে থাকে না। চেয়ার একসময় সবচেয়ে মানে অন্ধকার যুগে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল, কিংবা যে কোনো ধর্মের বড় বড় মনীষীদের কিন্তু জন্মটাই ওই সময়টাই হয়। সো আমার বিশ্বাস যে এই জায়গাটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ উতরাবো। ধন্যবাদ। তানভীর শাকিল জয়। আসলে প্রতিটি রাজনৈতিক দলের কাউন্সিল হবে, তারপরে তাদের কমিটি ঘোষিত হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে বিএনপির কাউন্সিল হয়েছে, আমরা অভিনন্দন জানিয়েছি, তাদের কমিটি ঘোষণা হয়েছে, এটিও গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ। তাদের কমিটি কিরকম হবে, তাদের কমিটির কি আকার হবে না হবে, সেটি নিয়ে আমাদের আসলে দলীয় কোনো বক্তব্য নেই, কারণ এটি তো তাদের নিজস্ব বিষয়, অভ্যন্তরীণ বিষয়, গণতান্ত্রিক চর্চার বিষয়। সেটি তারা কতটি করছেন বা করবেন বা করেছেন কিনা, সেটির মূল্যায়ন আসলে বিএনপির নেতাকর্মীরাই করবেন। তো আমি একটি বিষয়ে প্রথমে আলোচনাটি করতে চাই, সেটি হলো যে আমরা অত্যন্ত মানে বেদনাহত হয়েছি, আমি বলবো যে বিএনপির কমিটিতে যখন আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দণ্ডিত ব্যক্তিদের মানে সন্তানদেরকে সেখানে জায়গা দেওয়া হয়েছে, যেখানে হয়তো বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, অনেক নেতাকর্মী হয়তো সেখানে জায়গা পাননি। এটি কিন্তু আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এই কারণে যে বিএনপি সব সময় বলে আসে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে তারা, এবং যুদ্ধাপরাধীদের সাথে সরাসরি যুক্ত অভিযুক্ত জামাতে ইসলামীর যে যুদ্ধাপরাধীদের সাথে যে যুক্ত, সেখান থেকে তারা মাঝখানে কথাও আসলে তাদের কয়েকজন উপদেষ্টা সদস্য বললেন যে তারা দূরত্ব রাখতে চান বা তাদের কাছ থেকে দূরে সরে যেতে চান, কিন্তু সেটির তো কোনো প্রতিফলন ঘটলেই না, বরং উল্টো দেখা গেল যে বিএনপির মধ্যে এই যুদ্ধাপরাধীদের অবস্থানকে আরো শক্তিশালী করা হলো কিন্তু। এবং এটি তো আমি মনে করি যে দেশবাসী এটি তো অত্যন্ত হতাশ হবে, কারণ তারা তো অন্ততপক্ষে এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে সেই জামাতে ইসলামী জঙ্গিবাদের সাথে সরাসরি যুক্ত, দেশে বর্তমানে জঙ্গিবাদের যে ভয়াবহ সমস্যা তার সাথে জামাতে ইসলামের সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সেখানে এরকম ব্যক্তিদেরকে যদি কমিটিতে রাখা হয়, সেটি তো আসলে আমি মনে করি বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এবং এখানে বিএনপির যে সাংগঠনিক দুর্বলতার কথা বলা হলো, সেই সাংগঠনিক দুর্বলতা সামনের দিকে তো আমি মনে করি আরো প্রকট হবে এরকম যদি বিতর্কিত ব্যক্তিদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়। এবং এখানে আওয়ামী লীগকে বা সরকারকে আসলে দোষারোপ করাটা উদরপিণ্ডি বুঝের ঘরের মতো হয়ে যাবে, কেননা 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করা এবং সে সময়ে জ্বালাও পোড়াও করা, সেটি যে জনগণ ভালোভাবে গ্রহণ করেনি সেটি কিন্তু পরবর্তী প্রমাণিত হয়েছে, যেটি পরবর্তী বছরে 2015 সালে একটানা বাংলাদেশে নজিরবিহীন যে আগুন সন্ত্রাস করা হলো, তার তো মানে সে সকল কারণেই কিন্তু বিএনপি আমি মনে করি জনগণের থেকে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং তাদের সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং তারা কি উদ্যোগ নেবেন সেটি তাদের বিষয়, সেটি বিষয়ে আমাদের কোনো মতামত নেই। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, যে আবারও বলতে চাই যে যুদ্ধাপরাধীদের সাথে জামাতের সাথে সম্পর্ক রেখে সম্পর্ক আরো গভীর করে বিএনপি যে লাভবান হবে না, বিএনপি যে আরো ক্ষতিগ্রস্ত হবে, এটি আসলে বিএনপির নেতৃত্ব যে কবে বুঝবেন সেটি আসলে আমি মানে আমরা নিজেরাই এখন আর মনে হয় এটি আর কোনো বিশ্বাসযোগ্য পর্যায়ে নেই। ধন্যবাদ। প্রশ্ন আপনার কাছে আবার আসছে, বিএনপি রাজনীতিতে আছেন, এবারকার কমিটিতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি, তিনি তার জায়গা থেকে বলেছেন, তানভীর শাকিল জয় তার রাজনৈতিক অবস্থানের কথা বলেছেন। সাধারণ মানুষ যারা বাংলাদেশের, তাদের প্রধান রাজনৈতিক দলের কাছে প্রত্যাশার জায়গাটি কি? দেখেন, এটি তো অবশ্যই সাধারণ মানুষের যে রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রত্যাশা,
সেই প্রত্যাশাগুলো সবসময় পূরণ হয়, এটা আমরা সবসময় দেখি। কারণ দেখবেন যে বড় দলগুলোর মধ্যে কমিটি গঠন, নেতৃত্বে আসীন হওয়া না হওয়া, এটি কখনোই কিন্তু দলের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট করে না, সাধারণ মানুষ তো দূরের কথা। এবং আজকে দেখেন বিএনপি সম্মেলন করার, কাউন্সিল করার এত কয়েক মাস পরে যে কমিটি ঘোষণা করলো, সেই কমিটি নিয়ে সন্তুষ্ট নাই, দলের মধ্যে নাই, বাইরের লোকের তো আছেই। আবার দেখেন যে আওয়ামী লীগ পোস্টার ছাপিয়ে সেই পোস্টার সারা দেশে বিতরণ করার পরে স্থগিত করা হয়েছে সম্মেলন করার জন্য, যদিও তারা ক্ষমতাসীন দল। তাদের সরকার বিরোধী আন্দোলন বা বিএনপির ভাষায় কথা বলতে না দেওয়া, মামলা হামলা, এটা তো নাই, কিন্তু তারপরেও তারা সম্মেলন করতে পারলো না। আবার এখনো যে সময় আপনি দেখবেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু এটা আছে যে ঠিক লোকটি ঠিক জায়গায় আছে কিনা, তাই না? অনেক বড় নেতারা আমরা দেখি যে দলের র্যাঙ্ক এন্ড ফাইলে নাই, তারা উপদেষ্টা আছেন। অনেক কমিটি, যদিও খুব সময় মতন কিছু সম্মেলন হচ্ছিল গত কয়েক ধাপে, আমরা আওয়ামী লীগ এটার জন্য আওয়ামী লীগ স্বাধীনতা পেতে পারে, বিএনপি এটা থেকে একটু পিছিয়ে ছিল, সেই জন্য বিএনপি সম্মেলন করে এটা অনেকটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। এবং নির্বাচনে যদি বললেন যে বিএনপিতে কর্মীর অভাব নাই, যদি সত্যি সেটি হয় তাহলে কি সত্যি এই যে বিএনপিতে নেতার অভাব, নেতৃত্বের অভাব, এবং সে কারণেই কি বিএনপিতে ভারপ্রাপ্ত মহাসচিব দিয়ে প্রায় 7-8 বছর চলেছে, একজন মহাসচিব হওয়ার মতন নেতা কি বিএনপিতে নাই?